4 এটা এখন শুরু করতেছি না। তো আমি চ্যাপ্টার 10 এখান থেকে আর কিছু জিনিস আমরা সিলেবাসের কভার করার ইচ্ছা আছে, ওরকম কয়েকটা জিনিস আমরা দেখবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটা হচ্ছে আইসোমরফিজম অফ গ্রাফস। এটার অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে, তো রিয়েল লাইফে অনেক জায়গায় ওটার অ্যাপ্লিকেশন আছে 10.3 এই চ্যাপ্টারের মধ্যে আর কি। তো বেসিক্যালি 10.3 এই চ্যাপ্টার পুরোটাই আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমি যে টপিকগুলো এখানে পড়াচ্ছি গ্রাফে, জাস্ট ওগুলোই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 10.1, 10.2, 10.3 তিনটা পুরোটা পড়ানো হচ্ছে, আর লাস্টে কিছু অংশ পড়াবো ইনশাআল্লাহ। তো ওগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখবা আর কি, কোন কোন জিনিসগুলো পড়ানো হচ্ছে। স্যার নাম চেঞ্জ করার অপশনটা, আচ্ছা সরি, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমে গ্রাফ আইসোমরফিজম একটা টার্ম, এই জিনিসটা কি বোঝায়? স্যার এবারে কি স্যার পরীক্ষার প্যাটার্নটা একটু বলতে পারবেন? সরি, পরীক্ষার প্যাটার্নটা একটু বলতে পারবেন? পরীক্ষা ইয়াতে যেভাবে হয়েছিল ওভাবে হওয়ার পসিবিলিটি বেশি, মানে মিডে যেভাবে হয়েছিল ওভাবে হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু এখনো ফাইনাল পরীক্ষার প্যাটার্নটা আমাদেরকে এখনো আমাদেরকে এখনো বলা হয়নি, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের মিটিং হবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ, তো ওখানে আমরা বেসিক্যালি পুরোপুরি জানতে পারবো আর কি। আচ্ছা, তো আমরা এখন এই টার্মটাতে চলে আসি যে গ্রাফ আইসোমরফিজম কি বলা হচ্ছে। একটু তাড়াতাড়ি ইয়া করার চেষ্টা করব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো চ্যাটে কিংবা ইয়াতে আমাকে সরাসরি করতে পারো। আচ্ছা, তো প্রথমে এখানে আসি যে গ্রাফ আইসোমরফিজম। তো দুইটা গ্রাফকে আমরা আইসোমরফিক বলি যদি একটারে ভচকায় টচকায় আরেকটার মতো বানায় ফেলতে পারি, ঠিক আছে? তো ফর্মাল টার্মে বললে এভাবে করে বলে, কিন্তু মানে যদি আমি নরমালি বলি তাহলে হচ্ছে যে একটাতে তুমি যদি আরেকটাতে নিয়ে আসতে পারো তাহলে ওই দুটো গ্রাফ হচ্ছে আইসোমরফিক। যেমন ধরো আচ্ছা এখানে দেখি এই গ্রাফটা u1 u2 u3 u4 v1 v2 v3 v4, ঠিক আছে? এই দুইটা গ্রাফ আইসোমরফিক কেন? দেখো একটা জিনিস একটু করা যায় না, যে এই ইউটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো আর এই u4টাকে তুমি যদি এদিকে নিয়ে যাও, মানে জাস্ট তাদেরকে তুমি সরায় দিলা, ঠিক আছে? তাহলে এইরকম একটা ফরম্যাটে চলে আসে না? দিকে কল্পনা করতে পারতেছো? মানে এটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে হচ্ছে যে এই পাশে নিয়ে আসলাম। এটাকে কল্পনা করতে পারো কেমনে কল্পনা করা হবে? তো জিনিসটা চিন্তা করবো, জিনিসটা পটেটো ক্র্যাকারসকে নিয়ে তুমি মিস্টার টুইস্ট বানাই ফেললা আর কি, কাইন্ড অফ ওরকম। জিনিসটা কি 3D হবে এরকম? 3D আর 2D ওটা ব্যাপার না, মানে আমাদের 2D তেও আমরা আঁকতে পারতেছি একইভাবে, ঠিক না? আমি গ্রাফের গেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, গ্রাফটা দেখতে কেমন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা আসলে ম্যাটার না। গ্রাফ দুইটা ভেতরে ভেতরে সেম আছে কিনা সেটাই হচ্ছে ম্যাটার। এখন ভেতরে ভেতরে সেম বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমি এখানে একটা ম্যাপিং করতে পারবো, ভার্টেক্স গুলোর মধ্যে একটা ম্যাপিং করতে পারবো, যেন ভার্টেক্স গুলোর সবগুলোর এজ টেজ সমান থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে কানেক্টিভিটি গুলো সেম থাকে। অর্থাৎ এই গ্রাফ আর এই গ্রাফের তুমি দেখবা যে আমি যদি এমন ভাবে ভার্টেক্সের একটা ম্যাপিং করতে পারি যে তাদের অ্যাডজাসেন্সি লিস্টটা সেম হয়, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা সেম হয়, ওভাবে করে আমি বলতে পারি। অর্থাৎ দেখো এই u1টাকে আমি v1 এর সাথে ম্যাপিং করলাম, ঠিক আছে? তারপরে এই u3টাকে ধরো v3 এর সাথে ম্যাপিং করলাম, তারপরে এই u2কে আমি v4 এর সাথে ম্যাপিং করলাম, ঠিক আছে? আর এদিকে এই u4টাকে, ঠিক আছে, আমি এদিকে v2 এর সাথে ম্যাপিং করলাম। তাহলে দেখো যে আমাদের গ্রাফের আর সবকিছু কিন্তু সেম আছে, মানে ভার্টেক্স গুলোকে ম্যাপিং করলে এজ গুলো দেখো u2 এর সাথে u4 এর যেমন এজ ছিল u2 এর সাথে u1 এর, এখানেও সেম ভাবে দেখো। এই যেমন আমি যদি নীল আর কমলা চিন্তা করি, নীলের সাথে কমলা আর কালোর এজ ছিল, এখানেও নীলের সাথে কমলা আর কালোর এজ আছে। কালোর সাথে আমাদের এই পার্পল আর নীলের এজ ছিল, এখানেও কালোর সাথে পার্পল আর ব্লু এর কি এজ আছে। তাহলে আমাদের এজ গুলো মানে অ্যাডজাসেন্সিটা ঠিকঠাক মতো আছে। অ্যাডজাসেন্সি বলতে কে কার নেইবার, মানে তোমার অ্যাডজাসেন্ট ওই জিনিসগুলো কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে? ওরকম করে আমি কি বলতে পারি যে একটা আরেকটার আইসোমরফিক। এরকম করে যদি আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি, তাহলে একটা আরেকটার আইসোমরফিক আমি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এরকম আমরা দেখি আর কিছু দেখি নন আইসোমরফিক এরকম কিছু গ্রাফ দেখি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। তবে তার আগে ফর্মাল ডেফিনেশনটা একটু দেখে আসি
যে সবসময় একটু ফর্মালিটি এগুলো দরকার আছে, যে সিম্পল গ্রাফ G1 আর G2, অর্থাৎ ফার্স্টের এটা ছিল G1, তোমার G1 হয়ে গেছে, এই ধরো এটা হচ্ছে G1 আর এটা হচ্ছে G2, ঠিক আছে? তো আচ্ছা এটা থাকুক। হ্যাঁ, সিম্পল গ্রাফ G1 আর G2 এদেরকে আইসোমরফিক বলবো যদি কি পাওয়া যায়, একটা 1 to 1 এবং অন টু ফাংশন f পাওয়া যায় ফ্রম V1 to V2। V1 মানে হচ্ছে এটার ভার্টেক্স আর V2 মানে এটার ভার্টেক্স, ঠিক আছে? একটা যদি ফাংশন পাওয়া যায় যে যেটা হচ্ছে কিসের মধ্যে কাজ করবে, যে এই ভার্টেক্স গুলোকে নিয়ে ইনপুট, ভার্টেক্স গুলোকে ইনপুট হিসেবে নিয়ে কাজ করে, with the property that a and b are adjacent in G1 if and only if f of a and f of b are adjacent in G2। এটার মানে কি মানে দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, আমি একটা ফাংশন পেলাম, ওই ফাংশনের মধ্যে u1 কে যদি পাঠাই, এটা হচ্ছে আমাদের G1 গ্রাফের G1 বা এই G গ্রাফ উপরের গ্রাফের u1 কে যদি দেই, তাহলে ও এই H গ্রাফের সাথে করেসপন্ডিং যে ম্যাপিংটা আমি করছি ওটাকে আমাকে দেয়, অর্থাৎ এক্ষেত্রে V1 দেয়। f of u2 যদি দেই, ঠিক আছে, তাহলে এটার সাথে এই গ্রাফে যে ম্যাপিংটা করছি, অর্থাৎ দেখো এই u3 দেই আগে, u3, তাহলে u3 এর সাথে ম্যাপিং করছি এখানে v3 কে, তো v3 কে পাওয়া যায়, ঠিক আছে? f of u2, তাহলে এটার মান কি হবে আমাকে দেখি চ্যাটের মধ্যে বলো তো। f of u2 এটার মান কত হবে? এটা আমি একটা ফাংশন চিন্তা করছি, ফাংশন মানে হচ্ছে যে আমার ম্যাপিংটা দেয় আর কি। এখানে u1 এর সাথে v1 কে ম্যাপিং করছিলাম, কাজে f of u1 দিলে v1 পাওয়া যায়। u3 এর সাথে v3 কে ম্যাপিং করছিলাম এই জায়গায়, কাজে f of u3 দিলে v3 পাওয়া যায়। তারপর হচ্ছে যে এখন u2 এর সাথে আমি কাকে ম্যাপিং করছিলাম, তো যাই হোক এটাকে ম্যাপিং করছি না, তাহলে f of u2 দিলে আমি v4 পাবো। অনেকে v2 বলছে, এটা v2 না, v4 হবে, ঠিক আছে? কারণ আমি ম্যাপিং করছি কি u2 এর সাথে v4 এর কালার করতে স্যার পুরো জিনিসটা আরেকবার বলেন স্যার, কনফিউজিং লাগতেছে খুব বেশি। মানে আমি যদি একটা ম্যাপিং করতে পারি, এই জিনিসটা বুঝছো? এটা যে ম্যাপিং করা যাচ্ছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে ম্যাপিং করা যাচ্ছে। এখন আমরা কিছুক্ষণ পরে আরেকটা যদি দেখি যে যেখানে ম্যাপিং করা যাচ্ছে না, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরকম আরেকটা দেখে আসি আগে, ঠিক আছে? তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। আমরা আগে ওরকম একটা দেখে আসি। যেমন ধরো এই দুটাকে আমি ম্যাপিং করতে পারবো না চাইলেও, ঠিক আছে? যেমন এই দুটাকে, এটা এভাবে আমি চাইলে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে দেখো এটা আর এটা আইসোমরফিক বলা যায় কিনা। তো এই দুটাকে আমি চাইলেই কোনোভাবে ম্যাপিং করে কিন্তু এটা থেকে মানে এটাকে মানে এটারে বচকায় টচকায় নানা রকম করেও কোনোভাবে এখান থেকে এই জিনিসটা বানাইতে পারবো না। তার একটা সিম্পল উদাহরণ হচ্ছে, যেমন ধরো এই ই নোডটা, এই ই নোডের অ্যাডজাসেন্ট কয়টা আছে দেখো তো, অ্যাডজাসেন্ট নোড কয়টা আছে? তো কেন স্যার এখানে এ কে ই এর জায়গায় নিয়ে আসলে হচ্ছে না? তাহলে তো হবে মনে হয়। দেখো এই ই নোডটার অ্যাডজাসেন্ট কয়টা আছে? একটা শুধু একটা মাত্র শুধু স্যার, একটা আছে। ডিগ্রি হচ্ছে কি 1। একটা তো এই গ্রাফটাতে ডিগ্রি 1 এর কোনো কি ভার্টেক্স আছে? না স্যার। কাজে তুমি বুঝতে পারবা যে এটা তুমি যাই করো না কেন এটা কিন্তু বানাইতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ভাঙি চুরি এটারে হয়তো সরাই দিতে হতে পারে, বা এটারে সরাই এখানে নিয়ে আসতে হতে পারে, ওগুলো আমরা করতে পারবো না। আমরা জাস্ট এটাকে মানে ডিস্টর্ট করে ফেলতে পারবো আর কি। এটা মানে হচ্ছে স্যার শেপ চেঞ্জ করা যাবে, কিন্তু হচ্ছে আপনার পয়েন্ট রেগুলেশন চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, কাইন্ড অফ তোমাকে ধরো একটা আমি স্ট্রাকচার দিলাম, ওই স্ট্রাকচারটাকে তুমি টানতে পারবা, মানে মোচড়াইতে পারবা, এরকম আর কি। কিন্তু কথা হচ্ছে যে একটা লাঠি মানে একটা তোমার কি কানেকশন খুলে আরেকটার সাথে লাগাইতে পারবা না, ওরকম করতে পারবা না। এটাকে কিসের সাথে তুলনা করা যায়? জিনিসটা অনেকটা ওই যে কতগুলো পাজল আছে না, দেশলাই কাঠি বিয়া হচ্ছে 8 কে 9 বানায়, 9 কে 10 বানায়, এরকম স্যার। মানে কানেকশন গুলো সেম থাকবে, ঠিক আছে? যেমন ধরো আমার এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? এটাকে হয়তো আমি এরকম করে দেখাইতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকে হয়তো আমি এভাবে দেখাইতে পারি, ঠিক আছে? কিংবা এই জিনিসটাকে ধরো আমি এভাবে আঁকতে পারি, মানে কানেকশন গুলো আমি সেম রাখলাম, ঠিক আছে? ধরো এখানে এ বি সি ডি এরকম আছে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে ভিন্ন ভাবে ধরো আঁকলাম, এই সিটার এখানে মধ্যে ঢুকাই দিলাম, এ বি এদিকে আছে আর সি এখানে আসলো, এখানে ডি আসলো, জাস্ট একটু ভিন্ন ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু আমি একটা জিনিস কেটে আরেকটা জায়গায় অ্যাড করে দেবো, ওই জিনিসটা পারবো না, ঠিক আছে? যেমন ধরো আমার এরকম থাকতে পারে যে
ধরো এরকম আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি এভাবে আঁকতে পারি, ধরো এ বি সি ডি এরকম আছে, ঠিক আছে? আমি জিনিসটাকে হয়তো এভাবে আঁকতে পারি, এরকম। তো আমার সি আছে, বি আছে, ডি আছে, ঠিক আছে? আর এটাকে হয়তো আমি এদিকে নিয়ে আসতে পারি, মানে এটাকে একটু ভেতরের দিকে নিয়ে আসলাম, টেনে এখানে নিয়ে আসলাম। কিন্তু আমি এটা করতে পারবো না যে এটা কেটে দিয়ে এই দুটোর মধ্যে নিয়ে আসবো, এরকম করতে পারবো না। কিংবা ধরো আমি এই ইয়াটা কেটে দিলাম, ধরো ফোল্ড হয়েছে স্যার, ফোল্ড হয়েছে। সরি, মানে এটা কি ডি এর উপর পড়ছে নাকি? মানে হ্যাঁ ধরো আমি এরকম করতে পারবো না, না ডি এর উপর পড়ে না, এখানে হচ্ছে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে এ, জাস্ট এদিকে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে? আর আমি কিন্তু এরকম করতে পারবো না যে এই কানেকশনটা মানে তার কাগজ বদলে যেরকম হয় ওরকম আর কি, মানে চিপতে পারবো না, বসতে পারবো। মনে হচ্ছে আর কি কাগজ বোর্ডে, কিন্তু অন্যটার ক্ষেত্রে হতে পারে যে তুমি একটা কাঠির স্ট্রাকচার নিলা, জাস্ট ওটাকে এদিক ওদিক তুমি নাড়াতে পারতেছো, ওরকম কিছু স্ট্রাকচার আছে না, তুমি ওটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারো ইয়াগুলো। যেমন স্যার আমাদের সিট প্ল্যানের মতো আর কি স্যার, আমাদের আশেপাশে দুজনকে অ্যাডজাস্টেন্ট রাখা আছে, ওদেরকে চাইলে দূরে সরানো যাবে কিন্তু পাশে থাকতে হবে, এরকম টাইপ না? হ্যাঁ ওটা বলতে পারো, মানে আলটিমেটলি তোমার অ্যাডজাসেন্সিটা সেম থাকতে হবে আর কি, ঠিক আছে? অবশ্যই স্যার। তো যেমন ধরো আমি এখানের মধ্যে এই ইয়াটাকে চেঞ্জ করে দিলাম, যে এই যে এই রেখাটাকে চেঞ্জ করে ধরো আমি চিন্তা করতেছি যে এ আর ডি এর মধ্যে লাগাই দেবো, ঠিক আছে? এ আর ডি এর মধ্যে লাগাই দেবো, তাহলে কিন্তু আর তারা আইসোমরফিক থাকবে না, ঠিক আছে? মানে এই জিনিস আর এই জিনিস আইসোমরফিক না, অর্থাৎ সরি এই দুটো কিন্তু আইসোমরফিক না, ঠিক আছে? মানে আমি চিন্তা করলাম যে এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিয়ে এটার সাথে লাগাই দিলাম, ওরকম করে আমি করতে পারবো না। আমি জাস্ট এটাকে মানে ডিস্টর্ট করতে পারবো আর কি, এটাকে সরাই এদিকে নিয়ে আসতে পারি, এটাকে সরাই এখানে ভেতরে নিয়ে আসতে পারি, এরকম জাস্ট ওদের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনতে পারবো, কিন্তু একটাকে কেটে আরেকটার মধ্যে বসানো ওই জিনিসটা করতে পারবো না। এই জিনিসটাকে ফর্মালি বলতেছে এভাবে আর কি, যে আমি যদি একটা ম্যাপিং করতে পারি, যে এখানকার যে নোটগুলো আছে এই নোটগুলোর মধ্যে যদি আমি একটা ম্যাপিং করতে পারি, ঠিক আছে? নোটগুলোর মধ্যে যদি একটা ম্যাপিং করতে পারি যে এখানকার কোন একটা নোট এখানকার কোন একটা নোটকে কি করতেছে, করেসপন্ড করতেছে, এবং তাদের অ্যাডজাসেন্সিটা কি আছে, সেম আছে, অর্থাৎ U1 V1 কে এখানে রিপ্রেজেন্ট করতেছে, U3 V3 কে রিপ্রেজেন্ট করতেছে, U2 V2 কে সরি V4 কে রিপ্রেজেন্ট করতেছে, আর U4 V2 কে রিপ্রেজেন্ট করতেছে। এটা যদি সেম থাকে তাহলে দেখা যায় যে এখানে U2 এর ইয়া কি ছিল, অ্যাডজাসেন্ট কি ছিল? U2 এর অ্যাডজাসেন্ট ছিল আমাদের U1 আর U4। তো এটাকে রিপ্রেজেন্ট করে কে? এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে V4। তাহলে ওর অ্যাডজাসেন্ট ওই এখানকার রিপ্রেজেন্টেশনে এদের করেসপন্ডিং যারা ছিল তারাই হবে, অর্থাৎ এখানে V2 আর কি V1 এটা হচ্ছে এর ওটাকে কি বলে, ওই করেসপন্ডিং আর কি। আচ্ছা, তো এখন আচ্ছা ওটা গেল, এরপর হচ্ছে হয়েছিল, ঠিক আছে চলে আসছে। তো এখানে যেটা বলতেছিলাম আর কি, যে ধরো f of u1 equals v1, f of u3 equals v3, f of u2 equals আমরা কি চিন্তা করতে পারি v4, u2 এর সাথে হচ্ছে আমাদের কি এখানে v4 এর কানেকশন। এরকম আমরা একটা ফাংশন যদি পাই যেখানে ফাংশনটা হচ্ছে কি 1 to 1 এবং on to, তো 1 to 1 আর on to মানে বুঝাচ্ছে যে এখানে আমি একটা নোট দিলে এখানে কি এখানকার একটা নোটের সাথে এখানকার কেবলমাত্র একটা নোটের কি হবে, করেসপন্ডেন্স থাকবে, এবং প্রত্যেকটা নোটের সাথে প্রত্যেকটা নোটকে আমি কি করতে পারবো, একটা ম্যাপিং করতে পারবো। এবং ম্যাপিং করার পরে আমাদের কি আমাদের ওটারে কি বলে, যে এজের যে অ্যাডজাসেন্সিটা, ওই অ্যাডজাসেন্ট লিস্টটা কিন্তু সেম থাকবে, অ্যাডজাসেন্সিটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? মানে গ্রাফ G1 এ U1 ছিল কি U2 আর U3 এর অ্যাডজাসেন্ট, তো এখানে আমার দেখো সেম ভাবে U1 এখানে V4 আর V3 এর কি অ্যাডজাসেন্ট, অর্থাৎ আমি একটা কালারিং করতে পারলাম, এভাবে চিন্তা করতে পারো যে সেম করেসপন্ডিং কালারিং করতে পারলাম, যেখানে হচ্ছে কি আমার অ্যাডজাসেন্সিটা আমার ইনটেক্ট থাকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আইসোমরফিজম। তো সহজভাবে চিন্তা করলে তোমার কাছে একটা স্ট্রাকচার দেওয়া আছে, ওটাকে তুমি এদিক ওদিক বাঁকাতে চড়াইতে পারবা, কিন্তু কথা হচ্ছে যে তুমি একটা কানেকশন খুলে আরেকটা কানেকশনের মধ্যে লাগাইতে পারবা না। একটা জিনিস দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা যাই হোক, ওরকম কিছু স্ট্রাকচার পাওয়া যায়, একটা দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা নেটে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, এখন না খুঁজে আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। তো এখন কিছু গ্রাফ ইনভেরিয়েন্ট আছে। গ্রাফ ইনভেরিয়েন্ট বলতে যেমন ধরো
দুইটা গ্রাফ, মানে ধরো আমি চিন্তা করলাম যে এরকম দুইটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এই দুইটা কি আইসোমরফিক? না স্যার, মানে না, স্যার। কিভাবে বুঝতেছো? ওটা চারটা পয়েন্ট আইসোমরফিক আইসোমরফিক হতে হলে তো পয়েন্ট টু পয়েন্ট মিল থাকতে হচ্ছে না? পয়েন্ট টু পয়েন্ট মিল থাকতে হচ্ছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আইসোমরফিক না, কারণ কি এটার 5টা নোট আর এটার কি 4টা নোট। তো 4টা নোটের কেউ তো আমি টানে টুনি 5টা নোট বানাইতে পারবো না, ঠিক না? আচ্ছা, তারপর ধরো আমি এরকম দুইটা গ্রাফ আঁকি, যে ধরো তোমার একটা গ্রাফ আঁকলাম এরকম, আরেকটা গ্রাফ আঁকলাম ধরো এরকম, এই দুটাকে আইসোমরফিক? না স্যার, ফোল্ডাবিলিটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আইসোমরফিক হবে, যদি ফোল্ডাবিলিটি অ্যাভেলেবেল থাকে। দেখো এখানে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে 1 2 3 4 5টা এজ, আর এখানে 1 2 3 4 5 6টা এজ। তো 5টা এজ কে টানে টুনি আমি তো 6টা এজ কখনো বানাইতে পারবো না, ঠিক না? তো এই দুটা আইসোমরফিক না, মানে এখানে 6টা এজ, এখানে 5টা এজ, মানে এজ সংখ্যা কি থাকতে হবে? ইনটেক্ট থাকতে হবে। আমাদের নোট সংখ্যা, এজ সংখ্যা এগুলো কি থাকতে হবে? ইনটেক্ট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখি, একটা ধরো এরকম আছে, আরেকটা ধরো নোডও সেম, এজও সেম, ঠিক আছে? ধরো এরকম দিলাম, তো এটা আইসোমরফিক না। মানে 1 2 3 4 5, এখানেও 5টা, এটা আইসোমরফিক না। এটা বুঝার আমাদের যেমন ধরো 3 3, আচ্ছা এটাতে না, আরেকটা উদাহরণ দেখি, এটা একটু আচ্ছা বাদ দাও, আরেকটা দেখার দরকার নেই। ওটা হচ্ছে বেসিক্যালি এরকম যে এখন ইনস্ট্যান্স আঁকাটা আমাদের দেখো হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি গুলো সেম থাকতে হবে, ঠিক আছে? মানে এখানে প্রত্যেকটা নোডের যেটা ডিগ্রি, প্রথম গ্রাফে দ্বিতীয় গ্রাফে প্রত্যেকটা নোডের ডিগ্রি কি থাকতে হবে? সেম থাকতে হবে। এখানে ধরো কোন একটা নোড আছে যেখানে হচ্ছে, যেমন এই গ্রাফটাতে আমরা দেখছিলাম, এই গ্রাফটাতে, সরি এখানে তো আঁকা আছে, এই গ্রাফটাতে আমরা দেখছিলাম যে এখানে একটা নোড আছে যেটা ডিগ্রি হচ্ছে কি 1, ঠিক আছে? কিন্তু এখানে ডিগ্রি 1 এর কোনো নোড নাই। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই দুটো কি আইসোমরফিক না। তো আইসোমরফিক হইতে হইলে ওই আমাদের ডিগ্রি গুলো কি থাকতে হয়? প্রিজার্ভ করতে হয়, ডিগ্রি গুলো প্রিজার্ভ করতে হয়। তো এখন এরকম কয়েকটা গ্রাফ ইনভেরিয়েন্ট আছে। স্যার এই জিনিসটা আরেকবার বলবেন প্লিজ, আর ডিগ্রি যেটা বলছিলেন ওই লাইনটা আরেকবার বললে বেটার হয়। কোনটা? স্যার ডিগ্রি গুলো এরকম কিছু একটা বলছিলেন মাত্র, ওই লাইনটা যদি আরেকবার। না, এই জায়গায় এই জি জি এই গ্রাফটাতে ই একটা নোড আছে, যে নোডের ডিগ্রি হচ্ছে 1, আর এই গ্রাফে ডিগ্রি 1 এর কোনো নোড কি তুমি পাও? না। ডিগ্রি মানে কি, মানে যে কয়টা কানেকশন আছে আর কি, কয়টা অ্যাডজাসেন্ট আছে সেটা, ঠিক আছে? আচ্ছা এখানে ডিগ্রি 1 এর কোনো কিছু নাই, মানে এখানে ই এর অ্যাডজাসেন্ট শুধু একটাই আছে, এখানে এমন কোনো কিছু পাওয়া যায় না যার অ্যাডজাসেন্ট শুধু একটা না। কাজে ওইটা দেখেই বোঝা যায় যে এটাকে কি করা মানে এই দুটা আমাদের কি অ্যাডজাসেন্ট, মানে আইসোমরফিক না। এরকম কিছু গ্রাফ ইনভেরিয়েন্ট আছে যেগুলো পাশেরটা কি আইসোমরফিক? পাশেরটাতে পরে আসতেছে একটু। তো এখানে আমাদের কি ওই, তো এরকম কিছু গ্রাফ ইনভেরিয়েন্ট আছে যেগুলো যদি আমরা না পাই তাহলে বলতে পারবো যে তারা আইসোমরফিক না। কিন্তু একটা গ্রাফ আসলে আইসোমরফিক কিনা, ঠিক আছে, এরকম কোনো আমাদের জানা কোনো সেট অফ গ্রাফ ইনভেরিয়েন্ট নাই যে শুধুমাত্র এগুলো চেক করেই বলে দেওয়া যায় যে এটা আইসোমরফিক অথবা আইসোমরফিক না। তো আমাদের একটা ওয়ে হতে পারে, সেটা হচ্ছে আমরা ট্রাই করে দেখবো, যে অল পসিবল ওয়ে ট্রাই করে দেখবো যে এখানের সাথে এখানে কি করা যায় কিনা, ম্যাপিং করা যায় কিনা। ধরো এখানেও 4টা নোড আছে, এখানেও 4টা নোড আছে, তো এখানে U1 এর সাথে V2 কে ম্যাপ করে দেখলাম, U3 এর সাথে V1 কে, মানে এরকম যতগুলো পসিবল কম্বিনেশন হইতে পারে সবগুলো কম্বিনেশন নিয়ে আমরা কি চেক করে দেখলাম যে এই দুটাকে কি করা যায় কিনা, ম্যাপিং করা যায় কিনা। এটা ছাড়া আসলে এর চেয়ে ভালো কোনো ওয়ে নাই মানে আইসোমরফিজম চেক করার। তবে হ্যাঁ, কিছু গ্রাফ ইনভেরিয়েন্ট আছে, ওগুলো যদি না থাকে তাহলে মানে আমি সাথে সাথে বলে দিতে পারতেছি হ্যাঁ আইসোমরফিক, মানে কি দুইটা আইসোমরফিক না। কিন্তু যেমন ধরো এই গ্রাফের ক্ষেত্রে আমরা সরাসরি ওরকম বলার কোনো ওয়ে নাই, কারণ এখানে সবগুলোর আমাদের কি এজ যতটা আছে নোট, মানে এই গ্রাফে এজ যতটা, এই গ্রাফেও এজ ততটা, এখানে নোট যতটা, এখানেও নোট ততটা। এখানে প্রত্যেকটার মানে কি
ডিগ্রি যত, এখানকার প্রত্যেকটার ডিগ্রি তত। তাহলে এই দুটা এখন আইসোমরফিক কিনা কিভাবে বুঝবো? বেসিক্যালি এই দুটা আসলে আইসোমরফিক না। তো এখানে যেমন দেখো, এখানে দেখো এই একে যদি আমরা ধরি, এর ডিগ্রি হচ্ছে কত? 2 না? এর ডিগ্রি হচ্ছে 2। তো 2 ডিগ্রির এখানে পয়েন্ট কি কি আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তাহলে এই চারটার যে কোনোটাই এ হতে পারে। এতটুকু পর্যন্ত বুঝছো নাকি? দেখো স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডাব্লিউ জেড ভি এস এগুলোর চারটার মধ্যে কোনোটাই কিন্তু এ হতে পারে না, কারণ এই সবগুলোর হচ্ছে ডিগ্রি 3 করে, আর এর ডিগ্রি কত? 2। তাহলে এই চারটার কোনো একটাই আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখন দেখো টি কি একে রিপ্রেজেন্ট করতে পারে? দেখো টি এর যে দুটা নেইবার আছে, অ্যাডজাসেন্ট আছে, তাদের ডিগ্রি কত করে? একজনের হচ্ছে 2, আরেকজনের হচ্ছে 3। ঠিক আছে, তাহলে টি কি একে রিপ্রেজেন্ট করতে পারে? না। না স্যার। দেখো আমি যেদিকেই বাঁকাই না কেন, যেদিকেই যাক না কেন, তার এক পাশের ডিগ্রি থাকবে কত? এক পাশের নেইবার ওর ডিগ্রিও 3 হইতে হবে, আরেক পাশের নেইবার ওর ডিগ্রিও 3 হইতে হবে। এখন তুমি দেখবা যে আমরা টি, তারপর হচ্ছে যে ইউ, এই দুটোকে বলতে পারতেছি না। ঠিক আছে, এক্স ওয়াই এই দুটোর কাউকে কি বলা যায়? জি স্যার। না স্যার, যাবে না স্যার, দুইটা যায় না। এটাকেও স্যার হবে না স্যার। কারণ প্রত্যেকটারই আমাদের এমন একটা বিষয় আছে। এখানে দেখো এক্স এর নেইবার আছে আমাদের ওয়াই, এই ওয়াই, তো ওয়াই এর ডিগ্রি হচ্ছে 2, এক্স এর নেইবার আছে ডাব্লিউ আছে, এটা তো 3 ডিগ্রি আছে, সমস্যা নেই। আবার ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করলে একটা 3 ডিগ্রি আর একটা 2 ডিগ্রি, ইউ এর ক্ষেত্রে একটা 2 ডিগ্রি একটা 3 ডিগ্রি। তাহলে এই একই রিপ্রেজেন্ট করা যায় এরকম কোনো নোডই কিন্তু আমরা এখানে খুঁজে পাইলাম না। তো এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে, তুমি কিভাবে প্রুফ করবা যে এই জিনিসটা আইসোমরফিক। এখন তোমার যদি পরীক্ষায় বলে যে এই দুটা গ্রাফ আইসোমরফিক কিনা, তোমার হয়তো এরকম করে বলতে হতে পারে যে এই গ্রাফ এই নোডটাকে রিপ্রেজেন্ট করে এরকম জিনিস এখানে পাওয়া যায় না, কারণ কি এরকম। ঠিক আছে, তো এখন এই যে আইসোমরফিক কিনা এটা টেস্ট করাটা আসলে মানে না। তবে কিছু কিছু জিনিস, কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোতে তোমার হয়তো তোমাকে 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে আইসোমরফিক কিনা। তাও হচ্ছে যে নোট সংখ্যা যদি অনেক কম থাকে, 100 এরকম, যদি 1000 এরকম নোট সংখ্যা হইলে কিন্তু তোমাকে সাধারণত সে বলে দিতে পারবে, বা 100টা যদি নোট হয় তাহলে সে তোমাকে বলে দিতে পারবে। কিন্তু এর চেয়ে বেশি যদি হয় তাহলে সে আবার অনেক সময় নেবে। তো যাই হোক, আইসোমরফিজম এটা আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হয়। যেমন ধরো কেমিস্ট্রিতে এই জিনিসগুলো ইউজ হয়। তো কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের যে ওটা তোমরা আইসোমার ওগুলো পড়ছিলে না? তো ওখানে হচ্ছে তোমার ওই একটা গ্রাফ যেখানে হচ্ছে যে আমাদের কেমিক্যাল যে অ্যাটম গুলো আছে, ওই অ্যাটম গুলো নোট দ্বারা প্রকাশ করা হয়, আর তাদের মধ্যে বন্ডিং গুলোকে ওই মাল্টিপল এজ দ্বারা আর কি প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এখানে একটা আরেকটার আইসোমার কিনা বা এই ধরনের বিষয়াদিগুলো আমাদের ওই কেমিস্ট্রিরা তারা যখন কম্পিউটার সিমুলেশন করে তখন এই তোমার কি আইসোমরফিজমের টেকনিক গুলো ইউজ করে। তো এরকম প্রচুর প্রচুর কিন্তু রিসার্চ হচ্ছে যে তোমার সহজে বলা যায় কিনা যে একটা গ্রাফ আরেকটা গ্রাফের তোমার কি মানে তোমার আরেকটা গ্রাফের সাথে আইসোমরফিক, এই জিনিসটা প্রুফ মানে অল্প সময়ের মধ্যে প্রুফ করার জন্য, অল্প সময় বলতে হচ্ছে যে আমাদের কম কমপ্লেক্সিটি আর কি, টাইম কমপ্লেক্সিটি, এন স্কয়ার পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি, মানে এন স্কয়ার এন কিউব এই টাইপের কোনো একটা কমপ্লেক্সিটির মধ্যে করা যায় কিনা এরকম রিসার্চ কিন্তু এখনো চলতেছে। তো আর হচ্ছে তারপরে আমাদের তোমাদের এই যে ইয়াগুলো আছে, তোমরা তো জানো যে একটা সময় আমাদের কি ইয়াতে ওটাকে কি বলে তোমার কম্পিউটার আর কি, ওগুলো তো 3-4 তলা বিল্ডিং এর সমান ছিল। ঠিক আছে, মানে একটা বিল্ডিং এর মধ্যে মানে কম্পিউটার পুরোটাই হচ্ছে একটা 3 তলা ধরো বিল্ডিং, ওখানের মধ্যে হাত তুলি ব্যাটালি নিয়ে ঢুকে যেত। ঠিক আছে, এখন ওই পুরো জিনিসগুলোই কিন্তু তোমার একটা বোর্ডের মধ্যে চলে আসছে, ওখানের মধ্যে তোমার কি একটা সার্কিট ডিজাইন করা হয়েছে। তো আমাদের যে এই আর কি প্রসেসরটা, এটা কিন্তু খুব কমপ্লেক্স একটা সার্কিট। ঠিক আছে, তো এই সার্কিট গুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন নোড থাকে। তো এখন আমি এই নোডের মধ্যে ধরো এখানে মিলিয়ন মিলিয়ন এরকম ছোট ছোট ট্রানজিস্টর আছে, তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের পাথ আছে, কানেকশন আছে। তো এই কানেকশন গুলো আমি ঠিকঠাক মতো দিতে পারছি কিনা এই জিনিসগুলো চেক করার জন্য আইসোমরফিজম গুলোকে ইউজ করা হয়। মানে এটা যদি আমি যে সার্কিটটা ডিজাইন করতে যাচ্ছি ওটার আইসোমরফিক হয় তাহলে বুঝবো যে হ্যাঁ এখানে কানেকশন গুলো ঠিকঠাক মতো আছে। তো এই জিনিসগুলোতে কিন্তু এগুলোর খুব এক্সটেন্সিভ ইউজ আছে গ্রাফ আইসোমরফিজমের আর কি। তো তোমরা দেখলে আসলে অবাক হয়ে যাবা যে দেখা যায় যে গ্রাফ থিওরিটা আসলে অনেক জায়গায় ইউজ করা হয়।
তো প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে কোথা থেকে কিছু নোট নিয়ে আসতেছে, তাদের মধ্যে মাঝখানে কানেকশন গুলোকে এজ বানায় ফেলতেছে, ওরকম করে করে গ্রাফ থিওরি গুলোকে ওখানে ইউজ করে ফেলতেছে। তো তার একটা ভালো এক্সাম্পল আমরা আজকে এখানে দেখবো ইনশাল্লাহ, শর্টেস্ট পাথ একটা প্রবলেম। এটা হচ্ছে চ্যাপ্টার 10.6, হ্যাঁ চ্যাপ্টার 10.6, এটার মধ্যে আমরা দেখবো। তো শর্টেস্ট পাথ প্রবলেম, এখানে শর্টেস্ট পাথ বলতে, পাথ মানে হচ্ছে ধরো এই সান ফ্রান্সিসকো থেকে মিয়ামিতে যাওয়ার পাথ, সেটা হচ্ছে যে তুমি এটাকে যদি একটা নোট ধরো, এই নোট থেকে এই নোটে আসলা, তারপর এখান থেকে এই নোটে গেলা, এখান থেকে এই নোটে গেলা, তারপর এখান থেকে এই নোটে আসলা, এভাবে আসা যায়। এটা একটা পাথ, ঠিক আছে। তো আমরা এখন নতুন একটা চ্যাপ্টার কিন্তু চলে আসছি, এখানে শর্টেস্ট পাথ নিয়ে আমরা পড়বো। তো পাথ জিনিসটা হচ্ছে একটা গ্রাফের মধ্যে, যে ধরো আমি একটা নোড থেকে আরেকটা নোডে যাচ্ছি, ঠিক আছে। তো একটা নোড থেকে আরেকটা নোডে আমি যে এজ হয়ে নোড এজ এরকম হয়ে যাচ্ছি, তাহলে ওই জিনিসটাই হচ্ছে একটা পাথ, ঠিক আছে। তো ধরো এ থেকে বি তে আমি সরাসরি যেতে পারি, তো এটাও একটা পাথ, কিন্তু এই পাথের লেন্থ হচ্ছে 1। আর এ থেকে বি তে ধরো এখানে আরেকটা সি আছে, ওই সি হয়েও ধরো আমি যেতে পারি, ঠিক আছে। তাহলে এটাও একটা পাথ। তো একটা গ্রাফে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার অনেকগুলো পাথ থাকতে পারে, ঠিক আছে। তারা যদি পাশাপাশি অ্যাডজাসেন্ট হয় তাহলে তো আমি সরাসরি চলে যেতে পারতেছি, আবার চাইলে ঘুরেও যেতে পারি। আচ্ছা, তো পাথ জিনিসটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই, পাথ জিনিসটা বুঝে গেছে। আচ্ছা, আমরা এখানে দেখি যে এখন ওই পথ আর কি, মানে তুমি ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, যে পথ ধরে যাচ্ছে ওইটাই হচ্ছে পাথ। যাই হোক, তো এখন শর্টেস্ট পাথ শুনেই বুঝতেছো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এখানে দেখতেছো যে কিছু নাম্বারও দেওয়া আছে। তো ধরে নাও এগুলো হচ্ছে তোমার কি মাইলেজ, ঠিক আছে, কত কিলোমিটার দূরত্ব, ঠিক আছে। এখন আমি চিন্তা করলাম যে আমি সান ফ্রান্সিসকো থেকে ধরো আমি বোস্টনে যাব, তাহলে কিভাবে যাওয়া যায়? একটা হচ্ছে যে আমার সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক হয়ে বোস্টনে যাওয়া যায়, এটা হচ্ছে তোমার ওই এয়ারপ্লেনে যাওয়ার একটা ম্যাপ দিল, ঠিক আছে। তাহলে ওটাতে যদি যাই তাহলে আমার 2534 আর 191, তাহলে টোটাল দেখা যাবে আমার কত 2600-2700 টাইপের ইয়া লাগতেছে, ঠিক আছে। 2700 মতো, 2720, মানে 2723 মেবি, বা 2725 মতো আমার কি লাগবে, দূরত্ব অতিক্রম করতে হবে। আমি কি অন্য কোনো পাথে আরো কম কষ্টে যেতে পারি, আরো কম দূরত্ব অতিক্রম করে যেতে পারি? সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক টু মায়ামি, সরাসরি থেকে নিউ ইয়র্ক হয়ে মায়ামি। না, বোস্টনে যেতে যাচ্ছি আমি, সান ফ্রান্সিসকো থেকে বোস্টনে যেতে চাই, কোন পথে যাওয়াটা আমার জন্য বেটার? সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বোস্টন। আচ্ছা দেখি তোমরা আমাকে চ্যাটের মধ্যে এই জিনিসটা বলো, এই গ্রাফ দেখে কি মনে হচ্ছে কোন পথে যাওয়াটা বেটার? সেইটাতে কি টাকা বাঁচাইতে হবে, তাই তো? দেখো, মানে মাইলেজ চিন্তা করতেছি, ধরো আমার চিন্তা করতে হচ্ছে কম দূরত্ব অতিক্রম করবো আমি, ঠিক আছে। সবচেয়ে কম দূরত্বে আমি যেতে চাই, কম দূরত্ব অতিক্রম করে। ধরো আমার একটা প্রাইভেট প্লেন আছে, আমি প্রাইভেট প্লেন দিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে। তো তাহলে তো আমি যত কম দূরত্ব হয় আমার জন্য তত ভালো। তো এখন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, বোস্টন সরাসরি যদি এভাবে যাই, তাহলে দেখা যাবে যে আমার প্রায় 2700 মতো লাগতেছে। কিন্তু আমি যদি অন্য কোনো ভাবে কি যাওয়া যায়? দেখো, আমি কিন্তু এদিক দিয়েও মনে হয় যেতে পারি, তাও 18 আর 8-এ 26 চলে আছে না, আর মনে হয় ভালো কোনো পথ নাই। সান ফ্রান্সিসকো, চিকাগো আর বোস্টন। জি স্যার, না, ওটা হচ্ছে 1855, আর এদিকে 1800, 2715 স্যার। আচ্ছা 2715, তাহলে বোস্টন গেলে হচ্ছে। 2715, স্যার ওটা তো কম লাগবে স্যার। ঠিক আছে। 2715 আর এখানে 2725 এর মতো লাগতেছে, তাহলে এটা আমার জন্য বেটার। সান ফ্রান্সিসকো, শিকাগো, বোস্টন। তাহলে আমি মাইলেজের দিক দিয়ে চিন্তা করলে এইটাতে যাওয়াটা হচ্ছে আমার জন্য শর্টেস্ট পাথ, ঠিক আছে। তো এটা ধরো আমার নিজের একটা প্রাইভেট জেট আছে, আমি এদিক দিয়ে চলে গেলাম। এখন ধরো ফ্লাইট টাইমের কথা যদি চিন্তা করি, দেখলাম যে একদিক দিয়ে ধরো যাওয়াটা একটু মানে এদিক দিয়ে যাওয়াটা ঠিক আছে, যাওয়া যায়। তো আবার ধরো অন্য রুট দিয়েও হয়তো যাওয়া যায়, যে রুট দিয়ে গেলে হয়তো আমার আরেকটু কম ইয়া লাগতে পারে, ঠিক আছে। যেমন এখানের মধ্যে না, এখানের মধ্যেও দেখা যাচ্ছে ওই জিনিসটা হয়তো বেটার। 4 ঘন্টা লাগছিল এখানে, এখানে হচ্ছে 4 ঘন্টা প্রায় 5 ঘন্টার মতো লাগতেছে। কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে এদিক দিয়ে গেলে আমার 4 ঘন্টা 50 মিনিটে হয়ে যাচ্ছে, সরাসরি এখান থেকে এখানে আসলাম। কারণ এখানে ধরো আমার কি
আচ্ছা যাই হোক, এখানে ধরো আমার কি আর একটু কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, সরাসরি দেখা যাচ্ছে যে কি নিউ ইয়র্কে আসলাম, তারপর ওখান থেকে বোস্টনে গেলাম, ওভাবে হলে আমার ফ্লাইট টাইমের দিক দিয়ে চিন্তা করলে আবার কম লাগতেছে। তো এখানে হচ্ছে যে আমি যদি প্রাইভেট জেট থাকে তাহলে হয়তো এই জিনিসটা আমার জন্য সুবিধা, বা এখানে ধরো কোনো একটা কিছু থাকতে পারে, যাই হোক। আর যদি আমি টাকার দিক দিয়ে চিন্তা করি তাহলে কোন দিক দিয়ে গেলে আমার কম টাকায় যেতে পারবো, তাহলে দেখা যেতে পারে যে আমার হয়তো অন্য আরো কোনো রুট থাকতে পারে যে রুটে আমি আরো কম টাকায় যেতে পারতেছি, ঠিক আছে। তো যাই হোক, তা আমার এখন শর্টেস্ট পাথ যেটা আমরা বলতেছি, সেখানে পাথ বলতে দেখো মাইলেজও আমার পাথ হইতে পারে, ফ্লাইটও আমার পাথের কস্ট হইতে পারে, মানে কস্ট আর কি। শর্টেস্ট বলতে এখানে আমি ফ্লাইট টাইমটাকেও আমি অনেক সময় হিসেবে আনতে পারি, ফেয়ারটাকেও আমি অনেক সময় হিসেবে আনতে পারি। যেমন ধরো আমরা চকবাজার থেকে আইএসসি তে আসতে যাচ্ছি, ঠিক আছে। এখন তোমরা বলো যে এখানে কস্ট কি হইতে পারে, আমাকে চ্যাটের মধ্যে বলো এখানে কস্ট কি হইতে পারে, চকবাজার থেকে আইএসসি তে আসার কস্ট কি হইতে পারে, তোমার যা ইচ্ছা, তোমার যা মনে আসে তা বলো। স্যার টাকার অ্যামাউন্ট হিসেবে চ্যাটে বলো, না তোমার যা ইচ্ছা তা হিসাব করে বলো, মানে কি হইতে পারে। স্যার আপনি এখানে কস্ট বলতে কি বোঝাতে যাচ্ছেন? স্যার আপনি শুনতে পারতেছেন? ইয়ো বলো। হ্যাঁ আমি দেখতেছি তোমরা যেগুলো বলতেছো চ্যাটের মধ্যে বলতে বললাম আর কি। আচ্ছা যাই হোক, একজন না মানে জিজ্ঞাসা করতেছি যে আপনি কস্ট বলতে কি বোঝাতে যাচ্ছেন? ওইটাই আমি তোমাদের কাছ থেকে কস্ট বলতে আসলে তোমরা কি বুঝতেছো? কস্ট বলতে নরমালি তো বাস ভাড়া ছাড়া আর কি হবে? আচ্ছা চ্যাটের মধ্যে রেসপন্স করো, দেখি। যাই হোক, অনেকে অনেক কিছু বলছে, যেমন একজন বললো যে ভাড়া ছাড়াও তোমার টাইমের কথা বললো, ঠিক আছে। তো টাইমটাও কস্ট হইতে পারে। একজন বলছে হেলিকপ্টার দিয়ে নেমে যাবে, আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করে দেখিও। তো যেমন ধরো আমি যদি টাইমের কথা চিন্তা করি, ও বলতেছে হেলিকপ্টার দিয়ে যাবে, হইতে পারে যে এমন একটা সময় তোমার আইসিতে এখনই যেতে হচ্ছে, পরীক্ষা দিতে হবে, তো হেলিকপ্টার একটা ভাড়া করে তুমি চলে গেলা, ঠিক আছে, নাইলে মিস করে ফেলবো, এরকম হইতে পারে, ঠিক আছে। এরকম পাগল ছাগল থাকতে পারে। আচ্ছা যাই হোক, তো তারপর টাকার দিক দিয়ে চিন্তা করলে তুমি হয়তো চিন্তা করো তুমি কোনো কারণে মিস করে ফেললা, তাহলে তুমি ফার্স্টে এখান থেকে চকবাজার থেকে তুমি একটা টেম্পো নিয়ে ফার্স্টে ধরো ইয়াতে গেলা, কোথায় যাবা, ধরো একে খান বা ওদিক দিয়ে আছে, সরাসরি তো চকবাজার থেকে টেম্পো যায় না, ধরো ইয়ার দিকে গেলা, চকবাজার থেকে কি আছে থেকে ওয়াসা যাওয়া যায় তো চকবাজার দিয়ে জিসি হয়ে, জিসি থেকে হচ্ছে যে আকবর্ষা হয়ে একেবারে জিসি যাবা, আছে তো লেগুন একে খান যাবা, জিসি থেকে একে খান থেকে ভার্সিটি, ঠিক আছে। এখন তোমার জন্য যদি টাকাটা ফ্যাক্ট হয় তাহলে তুমি ওরকম লোকাল ধরে ধরে আস্তে আস্তে আসলা, কিন্তু কেউ যদি চিন্তা করে যে না তার জন্য টাইমটা হচ্ছে এখানে ফ্যাক্ট, ঠিক আছে, কোনো একটা সময় ধরো তোমার তাড়াহুড়া করে যেতে হচ্ছে, তাহলে তুমি একটা সরাসরি সিএনজি নিয়ে হয়তো বাইজেদ লিংক রোড দিয়ে চলে গেলা, নতুন যেটা রোড হয়েছে আর কি, ঠিক আছে। স্যার উবার নিয়েও যাওয়া যায়, উবার নিয়েও যেতে পারো, বাইজেদ লিংক রোড হয়ে এখানে সরাসরি আইসিতে চলে গেলা, ঠিক আছে। বা একটা তুমি ধরো গাড়ি হাইজ্যাক করলা, বললা যে মারি দিমু তোরে, টাকাটাও বাঁচানো দরকার, টাইমও বাঁচানো দরকার, ঠিক আছে, তোমার লাইফ বাঁচানোর দরকার নেই, তাহলে কারো একটা মারি দিয়ে তার গাড়িটা নিয়ে তুমি চলে গেলা বা বাইকটা নিয়ে চলে গেলা, বাই সিটি সিস্টেমে আর কি। আরে তো স্যার মোরালিটি স্যার অভাব স্যার, এখন মোরালিটি তাহলে স্যার কস্টটা তো কস্টের হিসেবে তার লাইফে আসা দরকার, লাইফ তাহলে ওটাও হিসাব করতে পারো যে তুমি ওই, কিংবা তোমার কাছে অনেক কিছুই কষ্ট হইতে পারে আর কি। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম যে মোরালিটিটাও কষ্টের মধ্যে অন্তর্ভুক্ত না, তাইলে তুমি জিটিএ ভাই সিটি হিসেবে ইয়া করলে আর কি, ঠিক আছে, কারো একটা গাড়ি নিয়ে চলে গেলাম। তো যাই হোক, এখানে আমরা আসলে বিভিন্ন রকম কস্ট হিসাব করতে পারি। তো এখন আমাদের শর্টেস্ট পাথ বলতে আসলে বোঝায় যে আমি আমার গ্রাফে বা আমার এখানে যেটা আমার রিলেভেন্ট কস্ট, ওইটার আমি কি শর্টেস্টটা চাচ্ছি, ঠিক আছে। এখানে আমি টাকা যদি হিসাব করি তাহলে কোন পথে গেলে সবচেয়ে কম টাকা খরচ হয় ওভাবে চিন্তা করতে পারি। আমি যদি টাইমের দিক দিয়ে চিন্তা করি তাহলে কোন পথে গেলে আমার টাইম সবচেয়ে কম খরচ হয় এটা চিন্তা করতে পারি। আমি যদি ট্রাফিকের কথা চিন্তা করি তাহলে কোন পথে হচ্ছে ট্রাফিকটা একটু আমার কি আছে, যে একটু হালকা আছে, তো ওই পথটাকে আমি কস্ট চিন্তা করতে পারি। গুগল ম্যাপে তো তোমরা দেখো যে কোন পথে, ওটা তো স্যার টাইমের মধ্যেই পড়তে পারে, ওটাও টাইমের মধ্যে আসতে পারে। ট্রাফিকের কথাটা তো তাহলে টাইমের মধ্যেই পড়লো, হ্যাঁ আসতে পারে, দুইটা কাছাকাছি তুমি রিলেভেন্ট করতে পারো, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে
শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তো এখন শর্টেস্ট পাথ অ্যালগরিদমের কাজ হচ্ছে বেসিক্যালি তুমি যেমন Sir. সোর্স শর্টেস্ট পাথ আছে, মাল্টিপল মানে আমার অল পেয়ার শর্টেস্ট পাথ আছে। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম যেগুলো করে সেটা হচ্ছে তোমার একটা সোর্স থেকে অন্যান্য যে সোর্স গুলো আছে ওগুলোর কিংবা একটা থেকে আরেকটা ফিক্স কোনো একটা শর্টেস্ট পাথটা বের করে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদমের কাজ। আমাদের আর এই অ্যালগরিদমটাই তো ইউপিএস ইউজ করে না? হ্যাঁ, এই অ্যালগরিদম গুলো ইউপিএস বা এই ধরনের আমি তোমাদেরকে কি ইউপিএস এর কথা বলছিলাম? আচ্ছা যাই হোক, তো তো এরকম অ্যালগরিদম গুলো কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে? যারা হচ্ছে এরকম তোমার কি ওই এই ধরনের অনেকগুলো অ্যালগরিদম আসলে, যেমন তোমরা যখন ইয়াতে যেমন গুগল ম্যাপের মধ্যে যখন শর্টেস্ট পাথ গুলো দেখো তখন দেখা যায় যে তোমাকে ওরকম মাল্টিপল পথ কি করে সে করে সাজেস্ট করে। যাই হোক, ওগুলো কিন্তু আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথই বের করে, যে একটা সোর্স থেকে আরেকটা সোর্স আমরা এখানে যেতে চাচ্ছি ওরকম একটা পথ আমাকে কি সে সাজেস্ট করে। তো এই জিনিসগুলো হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আর কিছু আছে যে আমার একটা গ্রাফ আছে, এই গ্রাফের প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যেতে মিনিমাম কত টাইম লাগবে পুরোটা একসাথে বের করে দেয়, এরকম কিছু অ্যালগরিদম আমাদের আছে। তো ওগুলো আমাদের ফ্লয়েড ওয়ার্সাল একটা অ্যালগরিদম ওরকম আছে, জিনিসটা আমাদের এখন আশা করি এখন না পড়লেও চলবে। আপাতত আমরা একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম দেখি। তো শর্টেস্ট পাথ অ্যালগরিদম এটার নাম হচ্ছে ডায়াক। আচ্ছা তোমরা নিজেরাই পড়ো এটার নাম কি? এটা কি লিখছি? ডিজক্স্ট্রা। যাই হোক, এটা ডিজেক্স্ট্রা, সাইজেরটা নাকি? এটাকে ডায়াক্সট্রা উচ্চারণ করে আর কি, ডায়াক্সট্রা, ঠিক আছে? তো আর এটা কোন ভাষা শব্দ? জানি না, দেখো বর্ণিন নেদারল্যান্ড। আচ্ছা নেদারল্যান্ড। আমি ভাই কান যাইতেছে গা, প্লিজ চিল স্ট্যাপ। আচ্ছা দেখতে কিছুটা ড্যানিয়েল রেডক্লিফের মতো লাগতেছে আমার। আচ্ছা যাই হোক, তো দেখি এখানে ডায়াক্সট্রা অ্যালগরিদম যেটা, ওটা কিরকম একটু আমরা হিসাব করি। আমরা অ্যালগরিদম এগুলোর দিকে এখন না যাই, আমরা ফার্স্টে আগে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে ওটা থেকে শুরু করি, তারপর আমরা দেখি অ্যালগরিদমটার কি অবস্থা। তো ধরো আমাদের একটা গ্রাফ দেওয়া হলো, এখান থেকে আমাদের ডায়াক্সট্রা অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করে করতে হবে, শর্টেস্ট পাথ বের করতে হবে। এখানে আমাকে ধরো বলা হলো যে এ থেকে জেড এ যাইতে হবে, ঠিক আছে? এ থেকে জেড এ যাইতে হবে। তো আমরা দেখি এই গ্রাফ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। শুরুতে আমাদের ধরো এ থেকে কি এসে আসতে হবে, জেড এ আসতে হবে। শুরুতে সবগুলো নোডের আমি দূরত্ব ইনফিনিটি বসাই দিলাম, সবগুলোতে ইনফিনিটি বসাই দিলাম। আমি এখনো কোনোটা এক্সপ্লোর করি নাই, এজন্য আমি ধরে নিচ্ছি এই সবগুলো হচ্ছে পাথ কত, ইনফিনিটি, মানে এগুলো অসীম দূরে অবস্থিত আমার থেকে। আমি এ থেকে জেড এর শর্টেস্ট পাথটা বের করতে যাচ্ছি। ডায়াক্সট্রা অ্যালগরিদম কিভাবে কাজ করে ওই জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। তো এ থেকে এর দূরত্ব কত, আমি ধরে নিলাম যে আমি যে জায়গায় আছি সে জায়গায় আমি সাথে সাথে মানে কোনো কষ্ট ছাড়াই চলে আসতে পারি। তাহলে শুধুমাত্র এটার দূরত্ব 0 দিলাম আর বাকি সবগুলোর দূরত্ব ইনফিনিটি দিলাম, কারণ এগুলো আমার এখনো জানা নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এটা কি বুঝে গেছে? তাহলে আমাকে যদি বলা হয় যে বি থেকে ই এর দূরত্ব বের করতে হবে, তাহলে আমি কি করব? বি এর মধ্যে 0 দেবো আর সবগুলোকে কি দেবো, ইনফিনিটি দেবো। ইনিশিয়ালি সবগুলো নোডের দূরত্ব ইনফিনিটি ধরে দেবো। এই গ্রাফটাতে একটু খেয়াল করো যে এ থেকে সি তে 2 পাথ আছে, এ থেকে বি তে 4 আছে, বি থেকে ডি তে 5 আছে, এরকম বিভিন্ন পাথের ডিসটেন্স গুলো দেওয়া আছে। এমনি তোমরা চোখের দেখায় কি মনে হয় যে এ থেকে জেড এর দূরত্ব কত হইতে পারে, শর্টেস্ট পাথ কত হইতে পারে? কে কত পর্যন্ত পাচ্ছ? এ থেকে ডি, ডি থেকে জেড। 15ই তো আসছে। আমাকে দেখি, আমাকে ইয়াতে বলো, আমাকে চ্যাটের মধ্যে বলো কে কত পর্যন্ত পাইছো, সর্বনিম্ন কত? এসি ডিজেড বলার দরকার নাই, জাস্ট আমাকে চ্যাটের মধ্যে লিখে দাও। কেউ কেউ 15 পাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা আমি আরো কম পাইছি। ইমনও আমার মতো একটা পাইছে দেখা যাচ্ছে। মোস্তফা শাহরিয়ারও পাইছে। ওমা ওটা তো পাই নাই। ও হ্যাঁ, আরো কম পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, অনেকে ওটা পাইছে। রাকিব পাইছে। 10-এ কেমনে যাচ্ছে? 10 তো এখানে নাই, 10 নাই, 10-এ পাওয়া যাবে। 6 কিভাবে পারবে? 1 থেকে লাফ মারি চলে আসবা। 6 না, ওরকম পারা যাবে। টেলিপোর্টিং ইউজ করতে পারবে না, এই পথগুলো ধরে যাইতে হবে। আচ্ছা এখানে 13 আছে, 13 আমরা দেখি খুঁজে বের করি। যাই হোক, যারা পাইছো তারা তো পেয়ে গেছো, যারা পাও নাই আমরা একসাথে খুঁজে বের করার চেষ্টা করি আমাদের এই অ্যালগরিদমটা ফলো করে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখি যে এতে আমরা 0 দিলাম, ঠিক আছে, আর বাকি সবগুলো ইনফিনিটি দিলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এটা নিয়ে তো কারো কনফিউশন নেই। কেন স্টেপ 1 এই কাজটা করছি? কারণ আমরা বুঝতেছি যে
অলরেডি মানে এ থেকে এতে আসতে কোনো ওয়েট আমাদের কোনো কস্ট লাগতেছে না, আর বাকিগুলোতে আমাদের কি এখন অজানা দূরত্বে এই জন্য ইনফিনিটি ধরে রাখলাম। 12 বলতেছে, আমার মনে হয় 12 নাই। আচ্ছা যাই হোক, আমরা বের করার চেষ্টা করি। আমার মনে হয় 13ই লোয়েস্ট, ট্রাই তাও দেখি আমরা। এবার 2 নাম্বার স্টেপ, আমাদের কারেন্ট যে নোটগুলোর দূরত্ব অলরেডি আছে, যেমন এর আছে, এটা হচ্ছে কত 0, ঠিক আছে। তো এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখবো। সরাসরি অ্যাডজাসেন্ট কি কি আছে, বি আছে আর সি আছে। তাহলে আমি এ থেকে বি তে গেলাম, এ থেকে সি তে গেলাম, ঠিক আছে। তারপর ওদের দূরত্ব সাথে হচ্ছে ওদের ইয়াটা রেখে দেবো, আমি ওদের দূরত্বটা রাখবো, প্লাস কোন জায়গা থেকে ওখানে আসছি ওই জিনিসটা আমি সেভ করে রাখলাম। ধরো আমার এই জায়গায় আমি কি করছিলাম, এ থেকে কোথায় গেছি, এ থেকে বি তে যাওয়া যায়, এ থেকে বি তে। তাহলে আমাদের এখানে দূরত্বটা কত হইলো 4, আর আমি এ থেকে সি তে গেলাম, এখানে আমার দূরত্ব কত 2, ঠিক আছে। এ থেকে বি তে আসা যায়, এ থেকে সি তে যাওয়া যায়, এই দুটো গেলাম, এ থেকে বি, এ থেকে সি। তাহলে এখানে 2a কেন লিখছে, ও বলতেছিল যে আমি এ থেকে এই সি এর মধ্যে আসছি এবং আমার কস্ট আসছে কত 2, বি এর মধ্যে 4a কেন লেখা, 4a মানে হচ্ছে যে আমি এ থেকে আসছি আর আমার আসতে জায়গা কত কত কস্ট হয়েছে, 4 কস্ট হয়েছে। আচ্ছা, এ থেকে সরাসরি আর কোথাও যাওয়া যায় না, তারগুলো এখনো ইনফিনিটি আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ আমরা তো এক্সপ্লেইন করলাম একটু আগে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার এক্সিস্টিং যে আছে A0 যে আছে ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই জিনিসগুলোতে আমি চলে যাব, ঠিক আছে। সরাসরি কোথায় যাওয়া যায় ওই জিনিসগুলোতে আমি যাব। আচ্ছা, এবার আমি দেখি। তো এটা গেল আমার, আমি তাহলে পুরোটা একসাথে করি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা তাহলে আমাদের অলরেডি কি কি ছিল, এ থেকে বি তে গেছিলাম, আমরা আসছিল 4, তারপরে এ থেকে সি তে গেছিলাম, ঠিক আছে। আমার কস্ট ছিল কত 2। তাহলে এখন সি এর কস্ট আপডেট করা হয়েছে আর বি এর কস্ট কি আপডেট করা হয়েছে, ঠিক আছে। সরি, এই জায়গাটাতে সি এর কস্ট আর বি এর কস্ট আপডেট করা হয়েছে। এখানে আসতে 4 লাগে, এখানে আসতে 2 লাগে। এখন এদের মধ্যে যেটা ছোট সেটাকে নিয়ে আমি কাজ শুরু করব। এদের মধ্যে ছোট কে, সি এর কস্টটা না, এদের মধ্যে ছোট কোনটা, সি এর কস্টটা না। তাহলে এটাকে নিয়ে কাজ শুরু করব। এটাকে নিয়ে কাজ শুরু করে এবার এখান থেকে যেখানে যাওয়া যায় ওইগুলোতে আমি পথটা আপডেট করব। আপডেট করা বলতে কিরকম, যেমন সি থেকে ইতে যাওয়া যায়, ইতে আগে ছিল কত ইনফিনিটি, এখন দেখা যাচ্ছে যে এখন এ থেকে সি তে আসতে কত লাগে 2, আর সি থেকে ইতে যেতে 10। বেসিক্যালি সি এর আগের যে কস্টটা ছিল ওটার সাথে সি থেকে ই এর যে এজটা এটার কস্টটা আমি অ্যাড করে দেবো। তাহলে এখানে 10 প্লাস সি এর কস্ট ছিল কত 2, তাহলে 12 হইলো। আর এখানে লেখা কি এসি, এসি মানে কি আমি এই জায়গায় আসার আগে এসি হয়ে এখানে আসছি, সি তে এ লেখা আর সি থেকে এখানে আসছি, কাজেই আগের ওই এটা বসে দিলাম আর সিটা বসে দিলাম। সি থেকে আবার ডি তে যাওয়া যায়, সি থেকে ডি তে যাওয়া যায়, এখানের কস্ট হচ্ছে 8 আর সি তে আসার কস্ট ছিল 2। তাহলে এখানে আমাদের কত হবে 10 হবে, 8 আর 2 10, আর এখানে এসি লিখে দিলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে যে দেখো বি তে আমি এই পথ ধরেও আসতে পারি। তো সি থেকে আরেকটা অ্যাডজাসেন্ট আছে কি আমার বি। তো এখন দেখি বি তে যেতে কত লাগে, তো সি তে আসতে লাগে 2 আর বি তে যেতে লাগে 1, টোটাল হচ্ছে 3। এই 3টা যদি অলরেডি বি তে যে কস্টটা আছে সেটা হচ্ছে বেটার হয়, অলরেডি বি তে কস্ট ছিল কত 4, এটা হচ্ছে যে যদি আমার এই কস্টটা বেটার হয় তাহলে এটাকে আমি আপডেট করে দেব। তো এখানে 4a ছিল, মানে সরাসরি এ থেকে এখানে 4 কস্টে আমি আসতে পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সি হয়ে যদি বি তে যাই তাহলে আমার আরো কম কস্ট পাচ্ছি, তাহলে ওই জিনিসটা দিয়ে এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। এটাকে রিল্যাক্সেশন বলে। আচ্ছা যাই হোক, এখানে আপডেট করে দিলাম। এই আপডেটের জিনিসটা কি বুঝতে পারছো, যেগুলো ইনফিনিটি ছিল সেগুলো তো ঠিকঠাক ঠিক আছে, ওগুলোকে চেঞ্জ করে দিলাম। আর এখন আগে যেটা কস্ট 4 পাইছিলাম দেখতেছি এখন তার চেয়ে কম কস্টে সি হয়ে আসা যাচ্ছে, কাজে এখানে এসি লিখে দিলাম। সি হয়ে আসা মানে কি আমার এ থেকে সি তে আসছিলাম, কাজে এখানে এসি লিখে দিলাম আর কি। তাহলে বি তে আসতেছি এসি হয়ে। এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখন এই যে আমাদের যে সি থেকে আমরা বি তে যাওয়ার সময় এখানে আছে 1, ঠিক আছে। তো এখন মনে করেন যদি এখানে 1 এর জায়গায় যদি 3 থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে কিছু করতাম না, আগে যা ছিল তাই থাকতো। এখানে যদি 3 থাকতো তাহলে তো এখানে 4 দিয়ে আরো ইজিলি যাওয়া যায়, মানে আরো কম। আমরা তো অলরেডি এখানে চলে আসছি। সরি, মানে পিছনে যাওয়ার কি মানে ব্যাকওয়ার্ডস এ কোনো আছে, মানে যাওয়ার ওয়ে আছে? না, ব্যাকওয়ার্ডস যাওয়ার দরকার নাই, আগে তো এখানে 4 ছিল, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানে যদি আমার 3 এখানে যেমন 1 আছে, তো আগে আমি সি থেকে বি তে যেতে এখন কত কষ্ট আসে
এ থেকে সি তে আসতে কস্ট হচ্ছে 2 আর সি থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে 1, ঠিক আছে? তো তাহলে টোটাল আমার 3 লাগতেছে। এই 3টা তো অলরেডি আমি যে বি এর কস্টটা মেজার করে আসছি ওটা হচ্ছে কম, কম হইলেই আমি আপডেট করব, বেশি হইলে আমার আপডেট করা দরকার। আর যদি বেশি হয় তাহলে তো বুঝতেছি যে এখানে তো আমি সরাসরি এই কস্ট এই পথে তো আরো কম কস্টে আসতে পারি, কাজে আপডেট কেন করব? এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে মানে কারেন্ট স্টেপ, আমি যে স্টেপটা নিচ্ছি ওই স্টেপে সবচেয়ে কম কস্টে কিভাবে আসতে হয় সেটা আমি ডিটারমাইন করতেছি। তাহলে এটা হচ্ছে তাহলে ওটা বেটার হইতো না, যে ওখান থেকে এ থেকে বি তে ডিরেক্ট চলে যাওয়া বেটার হতো না তাহলে? ওটা তো আমি আগেই মেজার করে রাখছি, ওটা তো আমার আর আপডেট করার দরকার নেই, ঠিক আছে? যদি এটা যেমন এটা যদি খারাপ হইতো তাহলে এখানে এটা থাকতো না আর কি, এখানে আগে যেটা ছিল ওইটাই থাকতো, 4a থাকতো আর কি। এটা যদি 3 হইতো তাহলে তাহলে এখন কি আমরা এই যে 2 নিয়ে মানে এ সি নিয়ে কাজ করা ছেড়ে কি এখন কি আমরা এ বি নিয়ে কাজ করতাম নাকি? সরি, মানে আমরা যে এখন এই যে এ থেকে সি তে আসছি, তখন আমরা ওখানে যদি 3 থাকতো তাহলে আমরা এ থেকে সি তে না আসি, তখন কি এ থেকে বি এ যেতাম ডিরেক্ট নাকি? না না, তাও তো সিতে আসবো, কারণ সিতে তো অলরেডি 2 দিয়ে আসছে। এখানে এ থেকে সিতে তুমি কি বলতে চাচ্ছ? এখানে 3 আছে। হ্যাঁ, এখানে 3 আসলো তো, তাহলে তো আমার ওই ওয়েটা এফিশিয়েন্ট না। দাঁড়াও, এখানে যদি 3 থাকে দেখো বি তে, তাহলে আগের স্টেপে দেখো, আগের স্টেপে বি তে গেছি 4 এ, সি তে গেছি কততে? 2 তে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কে কম? এটা কম, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমি কাজ শুরু করব। এই দুটোর মধ্যে যেটা কম, এখানে বি এরটা কত? 4 আর সি এরটা হচ্ছে 2, ঠিক আছে? অর্থাৎ এ থেকে সি তে আমি কম কষ্টে যেতে পারি, তাহলে যেটাতে আমি কম কষ্টে আসছি ওটা দিয়ে আমি কাজ শুরু করব। তো সি দিয়ে কাজ শুরু করলাম। এখন সি দিয়ে কাজ শুরু করতে গিয়ে এবার সি এর যে যে অ্যাডজাসেন্ট নোটগুলো আছে ওগুলোতে আমি আপডেট করতেছি। ই ছিল আগে ইনফিনিটি, এখন ওটাকে আমি 12 বানাই দিলাম, ঠিক আছে? কারণ দেখতে যে সি থেকে ইতে 10 এ যাওয়া যায়, আর আগেরটা হচ্ছে দূরত্ব কত? 2, তাহলে 12 তে আসলাম। ডি তে আগে ছিল ইনফিনিটি, এখন আমরা কত করে দিলাম যে এ থেকে সি তে হচ্ছে 2 আর সি থেকে ডি তে হচ্ছে 10, তাহলে সরি 8, তাহলে আমি 10 বানাই দিলাম। এরপর বি তে গিয়ে আমি দেখতেছি যে এখানে 3 আছে, তাহলে যদি এখানে 3 ধরে নেই আর কি, তাহলে এখানে 3 আছে। 3 যদি থাকে তাহলে এ থেকে সি তে আসি 2 দিয়ে, আর সি থেকে বি তে এই পথে যদি যাই তাহলে আমার টোটাল কস্ট পড়ে 5। তো আমার অলরেডি তো এ থেকে সরাসরি বি তে আমার আসলে কত? 4 কস্টে আসা যায়। তাহলে আমি আর এই 5 কস্টে বি তে কেন যাব শুধু শুধু? এটা আমি আর আপডেট করব না। মানে ওইটা থেকে ওইটাতে জাম্প করবো নাকি? জাম্প কেন করব? মানে এটা বাদ দিব, ওইটা নিয়ে কাজ করবো এখন। আচ্ছা, কোনটা নিয়ে কাজ করবো ওটা পরে আসতেছে, আপাতত এটা আপডেট করবো না, এতটুকু হচ্ছে কথা, ঠিক আছে? এখন তাহলে সি এর কাজ শেষ। সি দিয়ে আমি যেখানে যেখানে মানে যাওয়ার কথা ওই জিনিসগুলো শেষ। এর কাজটা আগেই শেষ হয়েছে, এখন সি এর কাজ শেষ। এবার আমার দেখো বি তে আসতে পারে আমি মানে আমি যে গ্রাফে ছিলাম ওই গ্রাফে আসি, ঠিক আছে? তো বি তে আমি এখন দেখা যাচ্ছে আসতে পারি কত কস্টে? 3 কস্টে, ঠিক আছে? বি তে আমি আসতে পারি 3 কস্টে। তো আমার এর কাজ শেষ, সি এর কাজ শেষ। এবার বি তে আমি আসতে পারি কত? 3 কস্টে, তাহলে আমি বি কে নিয়ে, আর ডি তে আসতে পারি 10 কস্টে, ই তে আসতে পারি 12 কস্টে। তাহলে আমি সবচেয়ে কম যেটা ওটা নিয়ে আবার কাজ শুরু করবো, তাহলে বি নিয়ে কাজ শুরু করলাম। তো বি দিয়ে যদি কাজ শুরু করি, এখন বি থেকে দেখি যে অ্যাডজাসেন্ট কি কি আছে, এ আছে, সি আছে, ডি আছে। এখন এগুলোতে আমরা একটু হিসাব করে দেখি যে বি থেকে এতে ওটা তো আগেই শেষ, সি শেষ, তাহলে ডি নিয়ে কাজ করব। এবার ডি তে দেখো এখানে বি তে আসতে লাগতো 3 আর ডি তে যেতে লাগে কত? 5, তাহলে 5 3 8, আগে ছিল কত? 10, 10 এর চেয়ে তো 8 বেটার, তাহলে বি হয়ে আমি ডি তে আসবো। তো বি তে আসছিলাম এসি হয়ে, তাহলে ডি তে আসবো কি? এসি বি হয়ে, ঠিক আছে? তো বি থেকে ডি তে আমি আগে আসছিলাম কি হয়ে? এসি, সরি বি তে আসছিলাম এদিকে এসি হয়ে, তাহলে এখন আমি এখানে বি থেকে ডি তে আসছি, কাজে এসি বি লিখে দিলাম এখানে। তো এটা যেহেতু বেটার, এই 8 কস্টটা যেহেতু এই 10 এর চেয়ে বেটার, কাজে এটাকে আপডেট করে দিলাম। তো বি থেকে আর কোনো অ্যাডজাসেন্ট কিছু নাই, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বি এর কাজও শেষ। এরপরে আমাদের এখানে 8 আছে একটা, 12 আছে একটা, এই দুটো নিয়ে আমি এখন কাজ শুরু করব, ঠিক আছে? তো এখানের মধ্যে কোনটাকে নিয়ে কাজ করব? যেটা কম সেটাকে নিয়ে কাজ করব, 8 কে নিয়ে কাজ করব। এবার 8 কে নিয়ে কাজ করতে গিয়ে আমি একটু দেখি যে এখানে, হ্যাঁ, তো এখানে 8 কে নিয়ে কাজ করতে গেলে আমি এখানে দেখি যে আমাদের ফার্স্টে এখানে জেড আছে, ঠিক আছে? জেড আছে, তো জেড এর আগে ইনফিনিটি ছিল, এখন কত? তাহলে ডি এর অ্যাডজাসেন্ট যারা যারা ওদেরকে আমি একটু আগে মার্ক করি। তো জেড এর আগে ছিল ইনফিনিটি, আর এখন আমি কত পাচ্ছি? দেখা যাচ্ছে যে জেড এর হচ্ছে আগে এদিকে 8 আর এদিকে 6, 14, ঠিক আছে? তো 14 পাওয়া মানে আমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, কারণ এর চেয়েও বেটার আছে জেড। আমরা দেখি আরেকটু। তো যাই হোক, এখানে আমার 14 পাইছি, তো 14টা আমি আপডেট করে দিলাম। এখানে এসিবিডি কেন লিখছি?
কারণ এই ডি থেকে এখানে আসছে, তো ডি তে আসার পাচ্ছিল এসইবি, আর ওখানের সাথে এখন ডি হয়ে আসতে হবে, এজন্য এখানে এসইবিডি লেখা। এসইবি ছিল যে ডি তে আসার পাথ, আর ডি থেকে যেহেতু জেডে আসছি কাজে এখানে এসইবিডি লিখে দিলাম। আচ্ছা এবার ই এরটা দেখি, ইতে যেতে লাগে 2 আর এখানে আসতে লাগে কত 8, ঠিক আছে, ডিতে আসতে লাগে 8, ইতে যাইতে লাগে 2, তাহলে 8 2 10, তাহলে ই এরটা আপডেট করে দিলাম 10 দিয়ে, ঠিক আছে, আগে ইতে 12 ছিল এখন 10 দিয়ে আপডেট করে দিলাম। এবং ডিতে যাইতাম এসইবি হয়ে, আর ইতে যেহেতু ডি থেকে আসতেছি কাজে এখানে একটা ডি আসলো এসইবিডি, ঠিক আছে। ই থেকে আর কোথাও যাওয়া যায়, সিতে যাওয়া যায়, কিন্তু সিতে গেলেও এখানে 8 আর 8 16, তো যাই হোক এগুলো তো কাজ শেষ, এগুলোতে আর যাওয়ার দরকার নেই আমার। তো ই আর জেড এর মধ্যে এগুলোকে আপডেট করলাম, আপডেট করে তারপর আমাদের জেড এর মধ্যে আছে 14 আর ই এর মধ্যে আছে কত 10, তাহলে এখানের মধ্যে যেটা ছোট সেটাকে নিয়ে আবার কাজ শুরু করব। তো 10 একে নিয়ে কাজ শুরু করলাম। এখানে যদি কাজ শুরু করি, এখান থেকে ডি তে যাওয়া যায়, এখান থেকে জেড এ যাওয়া যায়, সি আছে, তো এগুলোর কাজ তো শেষ, আমার এখানে বাকি আছে জেড। তো দেখা যাচ্ছে জেড এ অলরেডি আছে 14, আর ই থেকে যদি জেড এ যাই তাহলে এই আমার ই তে আসতে লাগতেছিল 10, আর এখানে আর আছে কত 3, তাহলে 10 3 13 তে যাওয়া যায়। তাহলে ই তে আসছিলাম এসইবিডি পথে, আর এখান থেকে ই হয়ে আমি জেড এ যাচ্ছি, এজন্য এসইবিডি ই, এটা দিয়ে আমি এটাকে রিল্যাক্স করে দিলাম, আপডেট করে দিলাম। কাজেই আমার আলটিমেটলি পুরো অ্যালগরিদমটা শেষ হলে আমাদের কি, যখন এই জেডটাকে নিয়ে এরপর আমাদের অবশিষ্ট কি আছে, শুধু জেডই আছে, তো এই জেড কে যখন আমি কি করব, এই মার্ক করে কাজ করা শুরু করব, তখনই আমি বুঝবো যে জেড এর দূরত্বটা পাওয়া হয়ে গেছে, ঠিক আছে, জেড এর শর্টেস্ট আমাদের যে মিনিমাম দূরত্বটা আছে ওটা পাওয়া হয়ে গেছে। জেড কে নিয়ে যখন আমি কাজ শুরু করব তখনই বুঝতে পারবো যে জেড এর দূরত্বটা আমি পেয়ে গেছি। তো এটা কত, যে ট্যাবে যেটা পাইছিলাম সেটা, এবং পথটা হচ্ছে এসইবিডিই, এই এসইবিডিই, এটা হচ্ছে 13 কষ্টের পাথ, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা আমাদের সোর্স থেকে শুরু করি, আমাদের ডেস্টিনেশন যেটা ওটা কিন্তু আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি থামবো না, ডেস্টিনেশন নিয়ে যখন আমি কাজ শুরু করব তখনই বুঝবো যে হ্যাঁ আমার এটাই সর্বনিম্ন পাথ, ঠিক আছে, এর চেয়ে কম পাথের আর কিছু নাই। আমরা বেসিক্যালি কোনো একটা নোট নিয়ে কাজ শুরু করি কখন, যেমন সি নিয়ে কাজ শুরু করতেছি কখন, যখন দেখবো যে এটাই হচ্ছে কি আমার সর্বনিম্ন পাথ, ঠিক আছে, মানে সর্বনিম্ন কষ্টের পাথ, তখন ওটা নিয়ে আমরা কাজ শুরু করি। তো জেড কে নিয়ে যখন কাজ শুরু করতে যাচ্ছি তখন আমরা শিওর হইলাম যে হ্যাঁ জেড এর এখন যে দূরত্বটা আছে ওটাই হচ্ছে সর্বনিম্ন কষ্ট। তো যাই হোক এটাই হচ্ছে মোটামুটি ডায়াক্সট্রা অ্যালগরিদম। পুরো জিনিসটা নিয়ে একটু দেখো, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আর ডায়াক্সট্রা অ্যালগরিদম কোড কিভাবে করবা, এটার কোডটা তোমার এখন করার দরকার নাই, এটা প্রায়োরিটি কি দিয়ে করতে হয়, তো কোড আপাতত চিন্তা করার দরকার নেই, আপাতত অ্যালগরিদমটা একটু মাথায় রাখো। না স্যার অ্যালগরিদম না স্যার, ও বলতে স্যার আমরা যদি ব্যাক এন্ড থেকে শুরু করি মানে জেড থেকে শুরু করলে ওটা এফিশিয়েন্ট না। কোশ্চেন বুঝতে পারছি, আরেকজন বলতেছিল কোডের কথা চ্যাটের মধ্যে। আচ্ছা, আর তুমি যেটা বলছো ব্যাক থেকে শুরু করা, ওটা করা যেতে পারে, কিন্তু তখন ওটা ডায়াক্সট্রা অ্যালগরিদম থাকবে না আর কি, ওটা ধরো তখন আবরার অ্যালগরিদম হয়ে যেতে পারে। ডায়াক্সট্রা অ্যালগরিদম সোর্স থেকে শুরু করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে তোমার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, সরি আনডিরেক্টেড গ্রাফ, তো ডিরেক্টেড গ্রাফ হচ্ছে যে সোর্স থেকে হয়তো তুমি ইয়াতে যেতে পারতেছো, কিন্তু এখান থেকে এখানে আসার পথ নাও থাকতে পারে। ও হ্যাঁ, ওটা বললাম আর কি, যে ডায়াক্সট্রা অ্যালগরিদমটা ওই সোর্স থেকে কাজ শুরু করে আর কি। এমনি এই কেসে তোমার কাজ করতে শিওর না, কিনা শিওর না, দেখতে হবে পরে কি না করার পসিবিলিটি আছে, দেখতে হবে। আচ্ছা যাই হোক, এরপর আরেকটা আছে যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ঠিক আছে। এটা কিন্তু ওই
ও এন স্কয়ার এটারই আটা আছে, ওটার দিকে পরে যাই। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এরকম একটা আছে, টিএসপি বলা হয় এটাকে। তো প্রবলেমটা সম্পর্কে একটু ডিসকাস করি। এটার আমি ইয়াটা বলবো না, মানে এটার সলিউশনটা আমাদের এখন দরকার নাই। সেটা হচ্ছে এরকম যে তুমি একটা সেলসম্যান, সে কোন একটা জায়গা থেকে একটা শহর থেকে যাত্রা শুরু করছে। সে শহর থেকে অন্যান্য শহর সবগুলো ঘুরে 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 সে আবার আগের জায়গায় ফেরত আসছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। মানে সেই জায়গা থেকে যাত্রা শুরু করলো, সে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, আবার আগের জায়গায় ফেরত আসলো। এখানে তো সে অনেক পথে যাইতে পারে, ঠিক না? যে এই ধরো এখানে গ্র্যান্ড র্যাপিডস যেটা বলছে, এখানে থেকে ধরো কালামাজো এই জায়গায় গেল, তারপরে এখান থেকে ধরো সাগিনাও, এগুলো আবার কি জিনিস আমার আচ্ছা যাই হোক, এরকম বিভিন্ন জায়গায় গেল, অনেকভাবে কিন্তু সে জায়গাগুলোতে ঘুরে ঘুরে আসতে পারে। তো কোন পথটাতে গেলে সবচেয়ে কম কস্ট লাগবে, তো এই প্রবলেমটাকে বলা হয় ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এখানে আসলে আমাদের ভালো কোনো অ্যালগরিদম নাই যেটা দিয়ে খুব সহজেই দেখে বলে দেওয়া যেতে পারে। ইভেন আমি যদি তোমাকে 100টা সিটি দেই এবং তার মধ্যে কিছু পথ দেই, তাহলে ট্রাভেলিং সেলসম্যান মানে কোন পথে গেলে সবচেয়ে কম কস্ট খরচ হবে, ওইটা তুমি বের করতে তোমার সারা জীবন শেষ হয়ে গেলেও দেখা যাবে যে এখন তুমি বের করতে পারবা না সঠিকভাবে, ঠিক আছে? তো এগুলোতে আমাদের এফিশিয়েন্ট কোনো অ্যালগরিদম নাই যেগুলো দিয়ে খুব কম সময়ের মধ্যেই বলে ফেলতে পারে আর কি। তো তোমরা তো সারা জীবন শেষ হয়ে যাবে মানে বুঝতেছো যে আমাদের কম্পিউটারকে এই কাজ করতে দিলে সে সারা জীবন ফেলে দেবে আর কি। তো আমরা একটা প্রাইম নাম্বারের দিয়ে দেখছিলাম না যে একটা ভাবে করতে গেলে দেখা যায় যে ওখানে তোমার বছরের পর বছর লেগে যেতে পারে, কিন্তু তুমি স্কোয়ার রুটে নিয়ে আসলে জিনিসটা তোমার সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো কাইন্ড অফ ওরকমই এই জিনিসটা। তো এখানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, তোমার এখানে যদি 100টা সিটি নিয়েও আমি এরকম একটা সলভ করতে বলি, তাহলে দেখা যায় যে ওইটাও আসলে ভালো কোনো অ্যালগরিদম নাই যেটা দিয়ে তুমি খুব কম সময়ের মধ্যে ওই জিনিসটা বলে দিতে পারবা। এখন এগুলোর ক্ষেত্রে তোমার তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এবং কিছু হিউরিস্টিক্স ইউজ করে কিছু অ্যালগরিদম ইয়া করা হয় যে তোমার বলবে যে এটা মানে মোটামুটি কম দেবে, একদম মিনিমাম সেটা না বললেও ও বলবে যে হ্যাঁ এটা মিনিমাম 4-5টা মিনিমাম কস্টের মধ্যে একটা, যে তোমার ওর্স্ট হবে না এটা, এরকম তোমার গ্যারান্টি দেয়। এই ধরনের কিছু অ্যালগরিদম ইউজ করা হয় এইসব জায়গায়, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে ওই জিনিসটা বললাম আর কি, যে এখানে তোমার যেমন এখানে বললো যে বিভিন্ন রুট দেখাইলো যে এই রুট দিয়ে যাওয়া যায়, এই রুট দিয়ে যাওয়া যায়, রুট দিয়ে যাওয়া যায়। এখানে অনেকগুলো রুট মানে ডেট্রয়েট থেকে শুরু করে আবার ডেট্রয়েটে ফেরত আসতেছে, ঠিক আছে? তো বিভিন্ন রুট দেখাইলো যে ডেট্রয়েট থেকে শুরু করে আবার ডেট্রয়েটে ফেরত আসার বিভিন্ন রকম রুট দেখাইলো। তো দেখলো যে এখানে যে যে রুটগুলো আছে তার মধ্যে যেমন ধরো এখানে 458, এটা সবচেয়ে কম। ডেট্রয়েট থেকে এই টলেডো এগুলো হয়ে আবার ডেট্রয়েটে ফেরত আসছে, ঠিক আছে? তো যাই হোক, এই আর কি এখানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এটাকে টিএসপি সংক্ষেপে বলা হয়। তো এটা আমাদের কি দেখো এখানে আসলে তোমরা কি বলতে পারো যে এখানে যদি n সংখ্যক নোট থাকে, n সংখ্যক নোট যদি থাকে, আসলে কয় ধরনের পসিবিলিটি থাকতে পারে? যে ধরো প্রত্যেকটা থেকে প্রত্যেকটার এখানে পাথ আছে, তাহলে কয় ধরনের পসিবল ওয়েতে ডেট্রয়েট থেকে আবার ডেট্রয়েটে ফেরত আসা যায়? আমাকে চ্যাটের মধ্যে বলো দেখি। হ্যাঁ তাওরা বলছো, ঠিক আছে। না ইনফিনিটে ডেট্রয়েট থেকে ডেট্রয়েটে আবার ফেরত আসে, ডেট্রয়েট থেকে শুরু করে এই বিভিন্ন পথ ধরে গিয়ে আবার ডেট্রয়েটে ফেরত আসলাম। তো সবার সাথে সবার ধরো আমার কি আছে, কানেকশন আছে। কয়টা পথ হইতে পারে, কয় ধরনের? যেমন ধরো এই পথে গিয়ে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসলাম, এটা একটা পথ হইতে পারে, ঠিক আছে? না হচ্ছে না 7টা 3টা এরকম যারা বলতেছে, মানে এখান থেকে গিয়ে এখানে গিয়ে ধরো এখানে গিয়ে আবার এখানে গিয়ে এখানে ফেরত আসলাম, এটা একটা হইতে পারে, ঠিক আছে? কিংবা ধরো এখান থেকে গিয়ে এখানে গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে ফেরত আসলাম, এটা একটা হইতে পারে, ঠিক আছে? এরকম কয় ধরনের পথ হইতে পারে? 1 2 3 4 5। ধরো এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম, এটাকে 3 বললাম, 4 বললাম। আচ্ছা, এখানে বেসিক্যালি দেখো এখানে ফ্যাক্টরিয়াল এর সাথে একটা সম্পর্ক আছে। দেখো
আমরা 1 থেকে শুরু করে এখানে বিভিন্ন পথ হয়ে আবার 1 এ ফেরত আসবো এরকম না? 1 থেকে শুরু করে 2 3 4 5 আবার 1 এ ফেরত আসতাম, এরকম হইতে পারে না? 1 2 3 4 5 হইতে পারে, 1 2 4 3 5 1 এরকম হইতে পারে। তো বেসিক্যালি এখানে আমাদের নোট আছে কয়টা? n-1টা, ঠিক আছে? তো কাজে এখানে হচ্ছে যে n-1 ফ্যাক্টরিয়াল বলতে পারে। ফ্যাক্টরিয়ালের সাথে কি সম্পর্ক? ওই পারমুটেশনটা আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের এই 4টা সংখ্যা কয়ভাবে সাজতে পারে? তো এটা হচ্ছে n-1, মানে n হচ্ছে এখানে আমাদের 5, তো 5টা সিটি এর জন্য 5, ঠিক আছে? 5-1 মানে এখানে ভেতরে 4টা সিটি আছে, ওই 4টা সিটির মধ্যে তুমি যতভাবে পারমুটেশন করতে পারো এটাই, ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? আচ্ছা, তো এই হিসাবগুলো একটু জানা দরকার, আমরা ওগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ ডিসকাস করব, এই হিসাব গুলো। তো আমরা দেখি তাহলে ট্রাভেলিং সেলসম্যানের এই বিষয়টা গেল। তাহলে এখানে আমাদের মোটামুটি শর্টেস্ট পাথের যে ইয়াটা ছিল এটা এতটুকুই, ঠিক আছে? এখন আমরা আরেকটা জায়গায় যাই, দাঁড়াও একটু 2 মিনিট একটা ব্রেক দিচ্ছি। না, ব্রেক না।
না, কথা বলতেছিলাম না। আচ্ছা, আদান দিচ্ছিল। আচ্ছা, আমরা শুরু করি ইনশাল্লাহ। এই ট্রি থেকে এখন গাছ নিয়ে কথাবার্তা বলি। তো গাছ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদেরকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি গ্রাফ থিওরিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো এই গাছ বা ট্রি এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা লিটারেলি মানে হ্যাঁ শক হয়ে গেছিলাম আপনার হঠাৎ করে কি বলা শুরু করছেন। আচ্ছা, তো এখানে হ্যাঁ আমার নিয়েও শব্দ রয়ে গেছে। হ্যাঁ সরি, তো যেটা বলতেছিলাম যে এখানে একটা ফ্যামিলি ট্রি দেখাইলো, ঠিক আছে? তো ফ্যামিলি ট্রি, যাই হোক ফ্যামিলি ট্রি তো মনে হয় সবাই চিনো, কে কার জন্মের মানে এটাকে নসব নেওয়া বলে, যাই হোক ওটাতে না আসি। তো আমরা ট্রি বলতে আসলে এমন একটা আনডিরেক্টেড গ্রাফকে বোঝায় যেখানে কোনো সাইকেল নেই, সিম্পল কোনো সাইকেল নাই। তো সাইকেল বলতে হচ্ছে যেমন ধরো আমরা একটা গ্রাফ চিন্তা করি যে এরকম, এখানে একটা সার্কিট আছে যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফেরত আসা যায়। তো ট্রিতে ওরকম কোনো সার্কিট থাকবে না, মানে এটা একটা ট্রি হইতে পারে, তো এরকম একটা ট্রি হইতে পারে, ঠিক আছে? মানে এখানে কোনো এক জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় ফেরত আসতে পারবে না, ঠিক আছে? তো তাহলে এখানে বলো তো কোনটা ট্রি না, এখানের মধ্যে কোনটা ট্রি আর কোনটা ট্রি, মানে ট্রি কোনটা জাস্ট ওইটা বললে আমাকে হবে। যে ইয়াটার মধ্যে আমাদের এখানে যে চারটা G1 G2 G3 G4, তোমরা 1 2 3 4 বললেই হচ্ছে যে ট্রি কোনটা। আচ্ছা, তো যাই হোক, অনেকে অনেকভাবে বলতেছো, হ্যাঁ কয়েকজনটা ঠিক আছে, কয়েকজনটা পার্সিয়ালি ঠিক আছে। এখানে ওয়ানে কি এমন কিছু আছে যে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে? নাই, ঠিক আছে? মানে সি থেকে যাত্রা শুরু করেও আমি আবার সিতে আসতে পারতেছি না, কোনটা থেকে ওরকম পারতেছি না, তাহলে এটা একটা ট্রি। এটাতেও দেখো আমি এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় আসতে পারি না। তুমি যদি এটা থেকে চিন্তা করো, এখানে আর ফেরত আসা যায় না। এটা থেকে চিন্তা করলে এখান থেকে আরেক জায়গায় গিয়ে আবার এখানে ফেরত আসা যায় না, ঠিক আছে? মানে ভিন্ন একটা পথে আর কি, যে তুমি হয়তো হ্যাঁ এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে আসবা, ওরকম বলতে পারো। তা আমরা ওরকম চাচ্ছি না, মানে একটা থেকে বের হইলাম, তো এখানে ওই পথ ইউজ না করে অন্য কোনো পথে ফেরত আসলাম। এখানে পারা যায়, যেমন ধরো এ থেকে আমি ধরো এই ডি এই পথে এখানে আসতে পারি, ঠিক আছে? তো তাহলে এটা আমাদের ট্রি না, এটা ট্রি, আর এটাকে বেসিক্যালি ফরেস্ট বলে। এটা ট্রি বলতে পারো, তবে এটা এক ধরনের বিশেষ এক ধরনের ট্রি। ফরেস্ট মানে হচ্ছে ওখানে আসলে দুইটা ট্রি আছে, এই এফ এটা একটা ট্রি আর CEBD এটা আরেকটা ট্রি, দুইটা ট্রি মিলে একটা ফরেস্ট, ঠিক আছে? তো যাই হোক, ফরেস্ট মানে যেখানে হচ্ছে একাধিক ট্রি থাকে, ঠিক আছে? এখানে আমি G1 আর G1 G3 G4 এই তিনটাকে আমি ট্রি বলতে পারি, তবে এটাকে ফরেস্ট বলি বেসিক্যালি আমরা। তো ট্রি হচ্ছে যে একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ নো সিম্পল সার্কিটস। এখানে কানেক্টেড বলতেছে কেন? এই ফরেস্টটাকে আলাদা করার জন্য। কাজে এটা কি আমার ট্রি থাকতেছে না, যেহেতু কানেক্টেড বলছে, তো এখানে তো এফ আর এই জিনিসটা কানেক্টেড না, কাজে এটা ট্রি না। তো এটাকে আমরা কি বলতেছি? যে ফরেস্ট, ঠিক আছে? এখানে G1 আর G2 কে বেসিক্যালি কি বলতেছে? ট্রি বলতেছে, ঠিক আছে? আর এখানে G4 কে বেসিক্যালি সে কি বলতেছে? কানেক্টেড না, এই কারণে এটাকে আমরা পরে বলতেছি এই জিনিসটা, এটাকে ফরেস্ট বলতেছে আর কি, ঠিক আছে? তো এই যে এক্সাম্পল অফ ফরেস্ট। আচ্ছা যাই হোক, an undirected graph is a tree if and only if there is a unique simple path between any two of the vertices. তো আরেকভাবে এখানে একটা থিওরেম বলতেছে যে ট্রি এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এখানে আমরা কিছু থিওরেম দেখবো। এই থিওরেম গুলো হচ্ছে বেসিক্যালি ট্রি এর কিছু প্রপার্টি, এগুলো প্রুফগুলো আমরা হয়তো পরে দেখবো ইনশাআল্লাহ। আপাতত আজকে থিওরেম গুলো দেখি। যে এখানে দুইটা পাথের মধ্যে একটা দুইটা ভার্টেক্সের মধ্যে কি পাবা? একটা ইউনিক পাথ পাবা, মানে এভাবেই যাইতে পারবা, অন্য কোনো ভাবে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবা না, ঠিক আছে? অন্য কোনো ভাবে তুমি একটা থেকে আরেকটাতে যাইতে পারবো না। যেমন আমাদের একটা গ্রাফে কিন্তু হইতে পারে, যেমন ধরো
এই এ থেকে আমি সি তে আসবো, ধরো আমি এই বি হয়ে সি তে আসলাম আর ডি হয়ে আসলাম, দুই পথে আসতে পারি, ঠিক আছে। কিন্তু ট্রিতে যেহেতু আমার কোনো সাইকেল নাই, আমি দেখা যায় যে একটা থেকে আরেকটাতে একটা ইউনিক পথেই কি করতে পারবো, যাইতে পারবো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে বা বিভিন্ন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো ইউজ করি, ঠিক আছে। তো তারপরে দেখো যে এখান থেকে এখানে তুমি একটা পথেই যাইতে পারবা, যে ভিন্ন কোনো পথ কিন্তু পাবা না, ঠিক আছে। তো এই জিনিসগুলো ট্রি এর ক্ষেত্রে হোল্ড করে এই থিওরেমটা, ঠিক আছে। তো তারপরে দেখি রুটেড ট্রি। তো রুটেড ট্রি বলতে এখানে তোমার বলে দেবে যে এই ট্রিটা এই জায়গাটা থেকে শুরু, এই ট্রিটা এই জায়গাটা থেকে শুরু। তো রুটেড ট্রিতে আরো কিছু কনসেপ্ট আছে, ওগুলোতে আমরা আসতেছি। যে যেমন রুটেড ট্রি বললো, আমরা আগে একটু ইয়াটা দেখি। তো দেখো, হ্যাঁ, তো রুটেড ট্রিতে কি বলতেছে, যেখানে একটা ভার্টেক্স হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ এ রুট এন্ড এভরি এজ ইজ ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য রুট। ডিরেক্টেড কি বলতেছে, অ্যাওয়ে ফ্রম দ্য রুট, মানে এরকম যে এটাকে আমি বলে দিলাম রুট, তো এখান থেকে এরকম বাকিগুলো যাচ্ছে, ঠিক আছে, এরকম করে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা তুমি কাইন্ড অফ একটা ফ্যামিলি ট্রি চিন্তা করতে পারো। ফ্যামিলি ট্রি মানে হচ্ছে এটা ধরো বাবা, এই দুটো হচ্ছে তার ছেলে মেয়ে, তো এটা হচ্ছে যে তাদের সন্তান, এটা হচ্ছে তাদের সন্তান, তো এখানে তো একটা রুট আছে, ঠিক আছে। ফ্যামিলির যে মেম্বার, ফার্স্ট যে হেড, সে হচ্ছে ধরো কি রুট, ঠিক আছে। আমাদের একদম প্রথম পুরুষ ধরো, ওরকম করে চিন্তা করতেছি, ঠিক আছে। তোমাদের বংশের ধরো প্রথম পুরুষ উনি, ওখান থেকে দুইজন ধরো সন্তান, তাদের আবার তিনজন করে সন্তান, আদম আলাইহিস সালাম থেকে। হ্যাঁ, ওভাবে চিন্তা করতে পারো তুমি, ঠিক আছে। এভাবে একটা রুটেড ট্রি তুমি চিন্তা করতে পারো, ওটাকে একটা রুটেড ট্রি হিসেবে তুমি কল্পনা করতে পারো। এমএলএম বিজনেস যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রেও বলছিলাম সেদিন যে ভেতরে ভেতরে ট্রি ইউজ করা হয়। এমএলএম এর কথা বলতেছি কারণ ওই আবার আমি তোমাদেরকে এমএলএম বিজনেস করতে প্ররোচিত করতেছি, জিনিসটা ওরকম মনে করিও না। মানে ওটা হচ্ছে মানে ওই ধরনের সফটওয়্যার গুলো বানাতে গেলে এরকম ট্রি এর ইউজ করতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো রুটেড ট্রিতে তাহলে একটা কি আমাদের রুট বলা থাকবে, ঠিক আছে। একটা রুট বলা থাকে, ওটা থেকে সবগুলোর এজ গুলো কি হয়, ডিরেক্টেড হয় অ্যাওয়ে ফ্রম দ্য রুট, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম। সরি, আমার এখানে একটু নয়েজ হচ্ছে, এটার জন্য আমি আসলে কি করতাম। আচ্ছা, এখন রুটেড ট্রিতে কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি বলতে রুট তো বললাম, যে যেমন ধরো এখানে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে রুট, তো এখানে কিছু কথা আছে যে প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট, তারপর হচ্ছে চাইল্ড, ঠিক আছে, এই যে চাইল্ড, তারপর হচ্ছে যে অ্যানসেস্টর, তারপর হচ্ছে ডিসেন্ডেন্টস, তারপর হচ্ছে সিবলিংস, এরকম কিছু এখানে টার্মিনোলজি আছে। এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। তো প্যারেন্ট মানে হচ্ছে, যেমন ধরো জি এর প্যারেন্ট হচ্ছে বি, এটা একটা রুটেড ট্রি, এখানে জি এর প্যারেন্ট হচ্ছে কি বি। তো আমরা যদি একটা ফ্যামিলি ট্রি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে তার বাপ, ঠিক আছে, মাও বলতে পারো, যাই হোক, এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে তার বাপ, ঠিক আছে। আচ্ছা, দেখি তোমরা নিজেরা গেস করে বলো তো, এখানে সি এর সিবলিংস কি আছে, তোমরা নিজেরা গেস করে আমাকে দেখি বলো, দেখি সি এর সিবলিংস কি আছে, আমাকে ইয়াতে বলো, চ্যাটের মধ্যে বলো, সি এর সিবলিংস কি আছে। স্যার একবার বলবেন স্যার? সি এর সিবলিংস কি আছে, আমি পরে বলতেছি, সিবলিংস এক্সপ্লেইন পরে করতেছি। সি সি যাই হোক, যারা বলতেছে সবারটাই ঠিক আছে। বেসিক্যালি সিবলিংস বলতে হচ্ছে ধরো একই লেভেলে আর যারা আছে, লেভেল বলতে কি, একটা ট্রিতে এটা হচ্ছে আমাদের রুটেড ট্রিতে ফার্স্টে এ হচ্ছে ফার্স্ট লেভেলে আছে, এর যারা ডিরেক্ট চাইল্ড, চাইল্ড বলতে হচ্ছে কি তার থেকে তার অ্যাডজাসেন্ট যারা আছে তারা হচ্ছে চাইল্ড, ঠিক আছে। ওর চাইল্ডরা আমাদের এটা 0 লেভেল যদি ধরি, এটা 1 লেভেলে আছে, তার চাইল্ড গুলো 2 লেভেলে আছে, তার চাইল্ড গুলো 3 লেভেলে আছে। অনেক সময় লেভেল 1 থেকেও হিসাব শুরু করা হয়, অনেক সময় 0 থেকেও হিসাব শুরু করা হয়। তো একই লেভেলে যারা হচ্ছে তারা হচ্ছে একই লেভেলে যারা থাকে, তো তারা হচ্ছে নিজেদের সিবলিংস। সিবলিংস মানে ভাই বোন আর কি, ঠিক আছে। তো তুমি এভাবে যদি একটা নর্মাল গ্রাফে চিন্তা, মানে এমনি নর্মাল ফ্যামিলি ট্রি চিন্তা করো, তাহলে কি বি এর সিবলিংস কি হবে, তো এর বাচ্চা কাচ্চা হচ্ছে কি বি সি ডি, তাহলে বি সি ডি ওরা নিজেরা কি ভাই বোন, এভাবে চিন্তা করা যেতে পারে আর কি। ঠিক আছে, তো আমাদের রুটেড ট্রি এর ক্ষেত্রে যে রুটেড ট্রিতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যানসেস্টর কি জিনিস, অ্যানসেস্টর হচ্ছে পূর্বপুরুষ। জি এর অ্যানসেস্টর কি,
জি এর অ্যানসেস্টর হতে পারে এই যে বি এ, এগুলো সব উপরের দিকে যারা আছে, ঠিক আছে, ডিরেক্টলি যেখানে। তো জি এর অ্যানসেস্টর কি সি হবে? না স্যার। এটা কিন্তু না, ঠিক আছে। অ্যানসেস্টর মানে যেখান থেকে আমি আসতে পারতেছি। এখানে সি এর সাথে তো আমার আছে, ঘুরে ফিরে রক্তের সম্পর্ক আছে, যাই হোক, কিন্তু আমরা জি এর অ্যানসেস্টর বলতে এর উপরে গেলে আমি যাদেরকে পাই ওদেরকে পাচ্ছি আর কি। এখানে তো উপরে গিয়ে আমার নিচে নামতে হচ্ছে, এরকম না, সরাসরি উপরে গেলে যাদেরকে পাচ্ছি ওদেরকে আমি অ্যানসেস্টর ধরবো। আর ডিসেন্ডেন্ট কি জিনিস? ডিসেন্ডেন্ট মানে হচ্ছে যে ওর নিচে যারা আছে, যেমন এ নিচে বি আছে, বিও ডিসেন্ডেন্ট, সিও ডিসেন্ডেন্ট, ডিও ডিসেন্ডেন্ট, জিও ডিসেন্ডেন্ট, এফও ডিসেন্ডেন্ট, সবাই ডিসেন্ডেন্ট, ঠিক আছে। মানে নিচের দিকে গেলে যাদেরকে, তাহলে সি এর ডিসেন্ডেন্ট কি আছে? শুধুমাত্র ই আছে, বি এর এই এফ জি আছে। এদিকে যদি আমি আরো দুটো নামাইতাম তাহলে বি এর ডিসেন্ডেন্ট হিসেবে এই দুটাকে আমি কি কাউন্ট করতে পারতাম। যেমন এখানে এর ডিসেন্ডেন্ট হিসেবে এফ জি কে আমি পাই, ঠিক আছে। আচ্ছা, নাতি পুতি পুতির পোলা পাই, সুতি মুতি যা আছে সবকিছু, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্রি আর একটা সাব ট্রির কথা বলতেছে। তো ট্রি এর সাব ট্রি কি জিনিস দেখি আসলে বুঝতেছো যে একটা অংশকে কেটে নিয়ে ফেললো আর কি, এটা হচ্ছে সাব ট্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার টি, এটা রুট ছিল, আর এটা হচ্ছে তোমার কি, মানে এখানে এতে রুটটা ছিল আর এখানে জি রুটটা দেওয়া হয়েছে। আচ্ছা, লিফ কি জিনিস? লিফ হচ্ছে যে আমাদের ওই ইয়া নোট গুলো, একদম প্রান্তিক যে নোট গুলো আছে, একটু দাঁড়াও। তো যাই হোক, কি বলতাম, এখানে আমার আরেকজন পড়াইতে চলে আসছে, এই হোম অফিসের এক সমস্যা। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে সাবট্রি দেখলাম এখানে, সেটা হচ্ছে সাবট্রি জিনিসটা তো তাহলে বুঝতেছো যে কি, আমি এখান থেকে যদি কেটে একটা অংশ নিয়ে নিই ওই জিনিসটা হচ্ছে সাবট্রি, হচ্ছে না আমি লিফে ছিলাম। তো লিফ হচ্ছে যে আমাদের ওই প্রান্তিক নোট গুলো আছে আর কি, ঠিক আছে। মানে তুমি বলতে পারো যেখান থেকে আর কোনো পথ বের হয় নাই আমার, তো এগুলোকে লিফ বলতে পারো তুমি, ঠিক আছে, ঠিক আছে। তো যেখান থেকে আমার আর কোনো চাইল্ড বের হয় নাই, তো লিফ গুলো হচ্ছে একদম চাইল্ড নোট, ঠিক আছে, ওদের আর কোনো চাইল্ড নেই, ঠিক আছে। তো বাক স্বাধীনতা, ওর বাক স্বাধীনতা দিলে সমস্যা। আচ্ছা, যাই হোক, স্যার মানে স্পিকার মানে ভালো মতন পজিশন নিয়ে বসে মনে বুঝি নাই, আজকে মজা নিচ্ছে স্যার আমাদের উপরে। এখন তো আমার সাথে না মজা নিচ্ছে মনে হলো, কিছু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না, দাঁড়াও ফেলে আসার ব্যবস্থা করতেছি। আচ্ছা, হ্যাঁ, তোমরা তো মনে হচ্ছে ওরা হাত করে নিছো, হ্যাঁ, কিছুক্ষণ পর পরে চিল্লাবে পারলাম, তোমরা বলবে স্যার ক্লাস শেষ করে দিই। আচ্ছা, আমরা লিফ, তো ইন্টারনাল ভার্টিসেস বলতে বোঝায় যে তোমাদের ওই রুট আর লিফ ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, ঠিক আছে, এগুলো ইন্টারনাল ভার্টেক্স, এগুলো ইন্টারনাল ভার্টেক্স। তো এই টার্মিনোলজি গুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, এই যে সাবগ্রাফ, লিফ, তারপর হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, ঠিক আছে, তারপর হচ্ছে সাবট্রি, এই জিনিসগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। তো আমাদের এই টার্মিনোলজি গুলো একটু জানতে হবে আর কি। তো আমরা এখন এই জিনিসগুলোর কোডিং গুলোতে যাব না, তো এগুলো কোড গুলো করা প্লাস হচ্ছে এগুলো যে অ্যালগোরিদম গুলো আছে এগুলো একটু হাই লেভেলের, ওগুলো যখন তোমরা থার্ড সেমিস্টারে যাবা তখন তোমরা অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে শিখবা, ঠিক আছে। এবং এই যে ট্রিমনি দেখতেছো, তোমাদের এসটিএল, আমি জানি না কেউ পড়ছো কিনা, এসটিএল এর সেট, ম্যাপ, এগুলোর যে ইমপ্লিমেন্ট করা হয়েছে ইন্টারনাল ডাটা স্ট্রাকচার হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ওগুলো ব্যালেন্সড বাইনারি ট্রি আর কি। যাই হোক, ওগুলোতে আমি পরে আসতেছি, একটু পরে ইনশাল্লাহ ওই জিনিসগুলোতে হালকা আসতেছি, কিন্তু খুব বেশি ডিটেলসে যাবো না। তো এইগুলো খুব বেশি ইউজ হয় আমাদের বিভিন্ন অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, তারপর হচ্ছে যে আমাদের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তো আছেই, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের এগুলো অনেক ইমপ্লিমেন্টেশন, অনেক আছে, কাজ আছে। তো আমরা দেখবো কিছু কিছু কাজ ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের এনআরই ট্রি বলা হয়, যেমন এখানে বলতেছে যে এমআরই ট্রি, এমআরই ট্রি বলা হয় কাকে, যেমন এখানে 2RE 3RE এরকম বাইনারি বলা হয়, ঠিক আছে, টার্নারি বলা হয়। তো এই এমআরই, ঠিক আছে, এমআরই ট্রি বলা হয় কাকে, যদি আমাদের অ্যাটমোস্ট এম সংখ্যক এজ থাকে, মানে এম সংখ্যক চাইল্ড থাকে, ঠিক আছে। যেমন এখানে এটার অ্যাটমোস্ট কয়টা চাইল্ড থাকতে পারে, একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা তিনটা তিনটা করে চাইল্ড আছে, কিংবা অ্যাটমোস্ট আমাদের কি তিনটা চাইল্ড থাকবে, ওরকম যদি হয় তাহলে এটাকে আমরা টার্নারি ট্রি বলতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা নোডে অ্যাটমোস্ট যদি আমাদের কি তিনটা নোড থাকে তাহলে ওটাকে আমরা টার্নারি নোড বলতে পারি, টার্নারি ট্রি বলতে পারি। এটাকে আমরা কয় আরি বলতে পারি,
আচ্ছা এখানে আমরা 5 বলতে পারি, ঠিক আছে, কারণ 1 2 3 4 5, এটাকে কত বলতে পারি? এটাকে আমরা টার্নারি বলতে পারি। দেখো, কারণ প্রত্যেকটার হচ্ছে যে এটা দুইটা আছে, ঠিক আছে, কিন্তু এগুলোর আবার তিনটা করে আছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাটমস যেহেতু তিনটা আছে, কাজে এটাকে আমি ট্রিয়ারি বা টার্নারি বলে, ট্রিয়ারি। এখন ফাইবারে কি পেন্টারি বলে নাকি আমি জানি না, তো যাই হোক। তো এরকম আর কি, যে প্রত্যেকটা লেভেলে যদি আমাদের কি অ্যাটমোস্ট এম সংখ্যক ওটা কি থাকে, চিলড্রেন থাকে, তাহলে ওই জিনিসটাকে আমরা এম আর ট্রি বলি আর কি, ঠিক আছে। তো যেমন এম আর ট্রিতে এম এর মান যদি 2 হয় তাহলে ওটাকে বাইনারি ট্রি বলা হয়, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাইনারি ট্রি। কিছুক্ষণ আগে মানে প্রত্যেকটা লেভেলে দুইটা করে করে আমাদের কি আছে, চাইল্ড আছে, মানে অ্যাটমোস্ট দুইটা, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ওটা হচ্ছে বাইনারি ট্রি। তো বাইনারি ট্রিটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এই বাইনারি ট্রি নিয়ে আমি যেটা বললাম, ওই যে এসটিএল এর সেট ম্যাপ, ওগুলোর ইন্টারনাল ডেটা স্ট্রাকচারও কিন্তু হচ্ছে বাইনারি ট্রি। তো অর্ডার্ড রুটেড ট্রিজ, অর্ডার রুটেড ট্রিজ বলা হয় কাকে, যে এখানে যদি বাম পাশের চাইল্ড আর ডান পাশের চাইল্ড এটার মধ্যে যদি আমাদের কি করে, এটার মধ্যে যদি আমাদের এটাকে বাম পাশেরটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি, তাহলে ওই জিনিসটা যদি আমাদের কি অশুদ্ধ হয়ে যায়, মানে অর্ডারটা যদি আমাদের করে ম্যাটার করে, তাহলে এটাকে অর্ডার্ড ট্রি বলবো। যেমন ধরো ফ্যামিলি ট্রি এর ক্ষেত্রে চিন্তা করি, যে ধরো একজন বাবা, ওর কিছু সন্তান আছে, ঠিক আছে, এখানে অর্ডারটা ম্যাটার করে না, কারণ এখানে যে আছে সেও সন্তান, এখানে আছে সেও সন্তান, এখানে আছে সেও সন্তান, ঠিক আছে। তোমরা হয়তো বলতে পারো যে বাম পাশে থাকলে সে হচ্ছে বড় সন্তানকে আমরা বাম পাশে রাখবো, তাহলে কিন্তু এটা অর্ডার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না, এখানে বাম পাশ ডান পাশ নেই, যে কোনো সন্তান হইলেই আমরা কি জাস্ট ডিসেন্ডেন্ট হিসেবে রাখতেছি, তাহলে এটাকে আনঅর্ডার্ড আমরা কি বলতে পারি, ট্রি বলতে পারি। মানে এখানে যদি কে বাম পাশে কে ডান পাশে এই জিনিসগুলো যদি ম্যাটার না করে, তাহলে এটা আনঅর্ডার্ড, আর যদি ওই জিনিসটা ম্যাটার করে তাহলে এটা অর্ডার্ড রুটেড ট্রি, ঠিক আছে। তো এখানে বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমাদের লেফট চাইল্ড রাইট চাইল্ড কথা আসে, লেফট সাব ট্রি রাইট সাব ট্রি এরকম কথা আসে। যেমন আমাদের, আমি যদি এখানে বলি যে এ বি সি ডি ই এফ জি এরকম যদি নাম দেই, তাহলে এর লেফট সাব ট্রি কি জিনিস, এর লেফট সাব ট্রি কি জিনিস? এমনি তোমরা নিজেরা কি বুঝো, কি মনে হয় দেখি বলো তো, এর লেফট সাব ট্রি, এর লেফট সাব ট্রি বলছি, হ্যাঁ ইমন প্রথম বলছো, হ্যাঁ ঠিক আছে, কামরুল হাসান তোমারটাও ঠিক আছে। বেসিক্যালি এটাকে বলা হয় এরকম যে লেফট মানে এ পাশে লেফট আর এ পাশে রাইট, ঠিক আছে। এটা কিন্তু আমরা এর হিসেবে লেফট রাইট চিন্তা করবো না, আমাদের হিসেবে লেফট রাইট চিন্তা করবো। যাই হোক, যাদের বাম ডান নিয়ে সমস্যা আছে, এটা হচ্ছে বাম লেফট আর এটা হচ্ছে ডান রাইট, ঠিক আছে। তো যাই হোক, তো এর লেফট সাব ট্রি বলতে এই পুরো ট্রিটাকে বুঝাবে, সাব ট্রি বলতে এই অংশটাকে, ঠিক আছে, এই পুরো ট্রিটা হচ্ছে লেফট সাব ট্রি, আর রাইট সাব ট্রি হচ্ছে জাস্ট এটা, মানে সি। তো এখানে তাহলে এর রাইট চাইল্ড আর রাইট সাব ট্রি আসলে একই জিনিস, কারণ এখানে একটাই নোড আছে, ঠিক আছে। কিন্তু লেফটে সাব ট্রি যদি বলি তাহলে এই পুরো জিনিসটা আসবে, আর লেফট চাইল্ড যদি বলি তাহলে শুধু বি আসবে, ঠিক আছে। তাহলে আরেকবার বলি যে এর লেফট চাইল্ড হচ্ছে কি বি, আর রাইট চাইল্ড হচ্ছে কি সি, আর এর লেফট সাব ট্রি কি জিনিস, আমাদের এই বি থেকে নিয়ে পুরো এই জিনিসটা, আর রাইট সাব ট্রি হচ্ছে এই সিটা। তো এখানে যেহেতু ডান পাশে একটাই নোড আছে, কাজেই রাইট চাইল্ড আর রাইট সাব ট্রি দুইটাই আসলে এখানে সেম, ঠিক আছে। এগুলো আমরা কিছু টার্মিনোলজি শিখতেছি আর কি ট্রি এর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে কিছু কথাবার্তা এরকম বলছে, সাব ট্রি কোনটা লেফট সাব ট্রি রাইট সাব ট্রি ওগুলো লিখতে বলছে, তো ওগুলো লিখছো। ট্রি এর মডেল, তো ট্রি কে কোন কোন জায়গায় মডেল হিসেবে ইউজ করা যায়, ট্রি অনেক জায়গায় মডেলিং করে। তো এখানে হচ্ছে যে এই যে আমাদের বিউটেন আইসোবিউটেন এইসব জিনিস ট্রি দিয়ে মডেলিং করা হয়। তারপর হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেশন, হ্যাঁ। তো এখানে একটা অর্গানাইজেশনের আমাদের যে হায়ারার্কিটা আর কি, ওই জিনিসগুলো সাধারণত ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে একজন হেডের আন্ডারে কয়েকজন সাবঅর্ডিনেট আছে, তার আন্ডারে কয়েকজন সাবঅর্ডিনেট আছে, এরকম করে আমাদের কিন্তু ট্রি এর মাধ্যমে জিনিসগুলো কি রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে কম্পিউটার ফাইল সিস্টেম, তোমরা যদি, আমি জানি না তোমরা কম্পিউটার ফাইল সিস্টেম নিয়ে তোমরা যদি একটা ভাইরাস টাইরাস বানাতে চাও কম্পিউটারের, ঠিক আছে, ওরকম যদি কিছু একটা করতে চাও, তাহলে দেখবা যে তোমাদের কম্পিউটারের পাথ গুলো কিন্তু বের, মানে ডিরেক্টরি গুলো বের করতে হয়। তো ডিরেক্টরি গুলো কিন্তু একটা কি তোমার হিসেবে থাকে,
এরকম একটা রুটেড ট্রি হিসেবে থাকে, ঠিক আছে? তো তোমরা দেখবা আমাদের কম্পিউটারে যে তোমার লোকাল ডিস্ক সি, তারপরে পুরো রুটের মধ্যে হচ্ছে সি ডি ই এফ এরকম কয়েকটা ডিস্কে ভাগ করা, তারপর ওখানের মধ্যে একটা ফোল্ডার, ওখানের মধ্যে সাব ফোল্ডার, এগুলো ট্রি এর আকারে থাকে। এবং অনেক সময় কিন্তু ওগুলো তুমি চাইলে শো করতে পারো, ট্রি এর আকারে কিন্তু জিনিসগুলো কি শো করে। এবং ওগুলো কিন্তু ট্রি ডেটা স্ট্রাকচারের মাধ্যমেই করা হয়, প্রিজার্ভ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যেও থাকে, তো এরকম বিভিন্ন জায়গায় থাকে। যাই হোক, প্যারালাল প্রসেসর এইসব জায়গায় বললো। তারপরে ট্রি এর কিছু প্রপার্টি, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বিভিন্ন সময় লাগে। আপাতত থিওরেম গুলো আমি প্রুফের দিকে যাবো না, জাস্ট থিওরেম গুলো নিয়ে একটু হালকা পাতলা ডিসকাস করি। যে একটা ট্রিতে n সংখ্যক যদি ভার্টেক্স থাকে তাহলে ওখানে n-1টা এজ থাকে। যেমন আমাদের যদি একটা ট্রি এরকম হয়, তাহলে এখানে যদি কয়টা ভার্টেক্স থাকে? 2টা ভার্টেক্স থাকে, ঠিক আছে? আমাদের যদি 3টা ভার্টেক্স থাকে, তাহলে এখানে আমাদের এজ থাকবে 2টা। যদি এখানে 100টা ভার্টেক্স থাকে এরকম, তাহলে এজ থাকবে 99টা। কারণ কি? কারণ দেখো, এখানে প্রত্যেকে হচ্ছে যে মানে আমাদের কি, এখানে যেহেতু কোনো সাইকেল নাই, ঠিক আছে? যেহেতু কোনো সাইকেল নাই, কাজেই আমাদের এক্সট্রা কোনো এজ আসতে পারবে না আর কি। প্রত্যেকে জাস্ট এভাবে একটা একটা কানেকশন দিয়ে এখানে লাগাই দিয়ে তো শেষ, ঠিক আছে? আমি একবার এদেরকে লাগাই দিলাম, প্লাস এখানে একটা লাগাই দিয়ে শেষ, তো তখন তো সাইকেল হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের n-1টা। তবে এটার ফর্মাল প্রুফটা যাই হোক ইনশাআল্লাহ পরে দেখবো যদি সময় পাই। তো তবে বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো এখন একটু ইম্পর্টেন্ট আর কি জানা। এই প্রপার্টিগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগাতে হয়। একটা ট্রিতে যদি n সংখ্যক নোড থাকে, তাহলে n-1টা এজ থাকে। তারপরে এই জিনিসটা আমাদের ফুল একটা এমআরই ট্রি, ঠিক আছে? যেখানে i সংখ্যক ইন্টারনাল ভার্টেক্স আছে, ওখানে হচ্ছে যে আমাদের mi+1টা টোটাল কি থাকে, ভার্টেক্স থাকে। একটা ফুল এমআরই ট্রি যেখানে হচ্ছে যে আইটা ইন্টারনাল ভার্টেক্স আছে। যেমন এটা আমি একটু এক্সপ্লেইন করি জিনিসটা কি বলতেছে। ধরো একটা আমার বাইনারি ট্রি, আচ্ছা সরি, আমার ধরো একটা বাইনারি ট্রি এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে যদি আইটা ইন্টারনাল ভার্টেক্স থাকে, ইন্টারনাল ভার্টেক্স কি কি আছে দেখো, এটা একটা 2টা ইন্টারনাল ভার্টেক্স আছে, ঠিক আছে? এটা ধরো একটা আমার বাইনারি ট্রি, ঠিক আছে? ইন্টারনাল ভার্টেক্স একটা 2টা, তাহলে এখানে m×i+1, তাহলে হচ্ছে 2×i+1টা এখানে কি থাকবে, আমার কি ভার্টেক্স থাকবে। তাহলে দেখো এখানে কয়টা আছে, 2 যদি হয়, 2 × 4 = 5, 2 3 4 5 6 কেন হয়ে যাচ্ছে ইন্টারনাল ভার্টেক্স যদি। আচ্ছা, এখানে হচ্ছে যে ফুল বলছে, ফুল মানে হচ্ছে যে এখানে যদি আরেকটা থাকে তাহলে আর কি, ঠিক আছে? ফুল যদি আমার কি থাকে, ওই বাইনারি ট্রি এরকম যদি হয়, তাহলে 4 5 6 7, তাহলে আমাদের ইন্টারনাল নোড যদি n সংখ্যক থাকে, মানে এই 2টা ইন্টারনাল নোড আমার যদি এখানে 3টা হয়, তাহলে দেখো 3 ইনটু আমাদের কত, সরি 2 × 3 + 1টা আমাদের এখানে টোটাল 7টা এখানে কি আছে, এজ আছে। আমি আরেকটা দেখাই, যে ধরো আমার একটা টার্নারি ট্রি এরকম চিন্তা করি, ফুল টার্নারি ট্রি। এখানে আমাদের ইন্টারনাল নোড আছে কয়টা, 4টা। তো তাহলে ও বলতেছে টোটাল ভার্টেক্স থাকবে এখানে, মানে টোটাল নোড থাকবে এখানে 3 × 4 + 1টা, 12 1 13। দেখো 1 2 3 4, এখানে 3 4 12 আর 4 13, টোটাল 13টা আছে। তো এই জিনিসটা এখানে খাটে আর কি। আমি জাস্ট এই জিনিসগুলো এক্সপ্লেনেশন গুলো দেখা যাচ্ছি, আমি প্রুফ গুলোতে এখন যাচ্ছি না। তো তারপর হচ্ছে ব্যালেন্সড এমআরই ট্রি, ওটাতে এখন না যাই, সরি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। তাহলে আজকে আমরা এখানে আজকে এতটুকু বলতে ট্রি এর চ্যাপ্টারে এতটুকু, মানে ট্রি এর ফার্স্ট চ্যাপ্টারে এতটুকুই মোটামুটি যথেষ্ট। তাহলে আরেকবার একটু পুরো জিনিসটা দেখি কি কি দেখলাম। এখানে ট্রি এর কিছু আমরা ছোটখাটো অ্যাপ্লিকেশন দেখছি, এগুলো তেমন একটা না, আমরা ট্রি এর অ্যাপ্লিকেশন পরে আরো কিছু দেখবো। তো তারপরে ট্রি এর কিছু ডেফিনেশন দেখলাম, যে সাইকেল নাই এমন গ্রাফকে আমরা কি বলতেছি, ট্রি বলতেছি। তারপর ফরেস্ট কি জিনিস, ওই জিনিসটা নিয়ে হালকা কথা বললাম, ওগুলো নিয়ে আরো ডিটেলস কথা পরে আসবে। মূলত রুটেড ট্রি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো রুটেড ট্রিতে হচ্ছে যে একটা আমাদের নোডকে রুট ধরে নেওয়া হয় এবং সবগুলো এজ ওটা থেকে মানে ওটা থেকে বাইরের দিকে বের হয়ে যায়। তখন আমাদের কিছু টার্মিনোলজি আসছে, চাইল্ড, তারপর হচ্ছে তোমার কি
তারপর হচ্ছে যে অ্যানসেস্টর, তারপর হচ্ছে ডিসেন্ডেন্ট। তো এগুলোর মানে তো বুঝো মনে হয়, অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ বোঝায় আর কি, মানে বাংলায়। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে যে তোমার জানি না কি, উত্তর পুরুষ। আদি পিতা, স্যার উত্তরসূরি মনে হয় স্যার। উত্তরসূরি, আদি পিতা, এই ধরনের ডিসেন্ডেন্ট মানে নিচের দিকে যারা আছে, বংশধর। বংশধর স্যার। বংশধর, ঠিক আছে। উত্তরসূরি বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ, আর ডিসেন্ডেন্ট হচ্ছে তোমার ওই বংশধর বা কি জানি বললাম, উত্তরসূরি। হ্যাঁ উত্তরসূরি, না উত্তরসূরি তো হচ্ছে যে ওই ইয়ার ক্ষেত্রে স্যার ওয়ারিশ বলতে পারেন সহজ বাংলায়। বংশধর বংশধর বংশধরই হবে। উত্তরসূরি মনে হয় ইয়া বুঝায়, মানে ও কিছু একটা পাচ্ছে ওরকম বুঝায়। আচ্ছা যাই হোক, তারপর এখানে লিভ দেখলাম যে আমাদের এক্সটার্নাল যে নোটগুলো আছে যেগুলোর কোনো চাইল্ড নেই ওগুলোকে লিভ বলতেছি। তারপর হচ্ছে আমাদের ওই ইন্টারনাল ভার্টেসেস এরকম কিছু কথা দেখলাম, যে ভার্টেক্স গুলোর চিলড্রেন আছে ওগুলোকে ইন্টারনাল ভার্টেক্স বলে। রুটও একটা কি ইন্টারনাল ভার্টেক্স, রুটেরও চিলড্রেন আছে, চাইল্ড আছে, ওই হিসেবে রুটও একটা কি ইন্টারনাল ভার্টেক্স। তো সাব ট্রি বলতেছি একটা ট্রি এর যদি কিছু অংশ কেটে নিয়ে আসে ওরকম। আর এখানে বাইনারি ট্রি বা এমআরই ট্রি বলে একটা কনসেপ্ট দেখছি আমরা, যে অ্যাটমোস্ট কয়টা নোড থাকতে পারে ওইটার উপর ডিপেন্ড করে আমরা ওই জিনিসটা ডিফাইন করি। তো এখানে বাইনারি ট্রি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বাইনারি ট্রিতে লেফট চাইল্ড, রাইট চাইল্ড, লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি বলে পার্ট থাকে। তো ট্রিকে বিভিন্ন জায়গায় মডেল তোমার কি রিপ্রেজেন্ট করার জন্য ট্রিটাকে ইউজ করা হয়, যেমন কম্পিউটার ফাইল সিস্টেম বলা হলো, আর বিভিন্ন জিনিস। আর কিছু ট্রি এর প্রপার্টি আমরা দেখলাম এখানে, যেমন থিওরেম 2, থিওরেম 3 এগুলো দেখলাম। আর থিওরেম 4 এটা একটু তোমরা দেখবা, থিওরেম 5 এটাও লাগবে। এই জিনিসগুলো আমাদের কিছু কাজে খুব বেশি দরকার হয়, আমরা পরবর্তীতে এগুলো দেখবো আর কি। যে এখানে লগের সাথে কিছু কনসেপ্ট মিল আছে, মানে লগের সাথে এগুলোর কিছু সম্পর্ক আছে, ওই জিনিসগুলো নিয়ে আমাদের অনেকগুলো কমপ্লেক্সিটি বোঝার বিষয় আছে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আর আজকে আমরা গ্রাফের ওই শর্টেস্ট পাথের জন্য ডায়াক্সট্রা অ্যালগরিদমটা দেখলাম, ঠিক আছে। ভিডিও সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, নিউ লিখে লিখে ওরকম দেওয়া আছে, আপনার যেটা বলতেছিলাম দিয়ে দেওয়া হয়েছে, আজকে একটু চেক করলে পাবো। 2টা ভিডিও আপলোড করছি গত 2 দিনে, ঠিক আছে। আজকে তো আমি ইনশাল্লাহ একটু পরে আপলোড করে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করি, ধন্যবাদ। স্যার হ্যাঁ বলো। একটা আমাদের সবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে স্যার। বলো। আপনার যে টি একটা আছে না পিছনে, ওইটাকে নিয়ে মাঝে মাঝে আমাদের সাথে একটু ক্লাসে বসিয়েন স্যার, আমরা একটু দেখতে চাই ওই টি এর। দাঁড়াও, হ্যাঁ বুঝি নাই। আপনার সাথে স্যার একটা টি এ আছে না পিছন দিয়ে যে আমাদের ক্লাস নেয় মাঝে মাঝে, ওইটাকে স্যার আমাদের সাথে একটু পরিচয় করে দিয়েন। স্যার আজকেই দেন না স্যার। আজকে আমি তো লুঙ্গি আর স্যান্ডোকে দিয়ে করে ক্লাস নিচ্ছি, আজকে না স্যার সমস্যা নাই স্যার। স্যার আমরা হাফ প্যান্ট পরে আমরাও স্যার লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট স্যার। আচ্ছা তোমরা তো আর তোমাদের ছবি টবি দেখাচ্ছ না, আমি দেখাইলে তারপর তোমরা ছবি টবি তুলে ভাইরাল করে দেবে আমারে। আর আপনার কি মনে হচ্ছে আমাদের কাছে এরকম ফটো নাই? আচ্ছা আপনাকে তো আমি ওই দিনই বলছি যে স্যার ফটো আছে একটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমরা তো স্যার এগুলো ভাইরাল করি নাই। দেখো আমার এখনো আরো কোটা খালি আছে, আমাদেরকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারতেছি না আমি। যাই হোক ওয়াইফ চলে আসবে আবার, এখন এখানে শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখি একদিন দেখা মনে, সে আবার মানে তারা ধরে রাখা যায় না আর কি, একদিকে ধরে রাখলে ক্যাঁকো করতে থাকে। আর আমি যেদিকে বসে ক্লাস নেই ওদিকে সে বসতে চায় না, ওদিকে তারা চিপায় ধরে বসে রাখলে ওটা তার জন্য একটা ওই শাস্তি হিসেবে থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আরেকদিন তোমাদের শখ পূরণ করার চেষ্টা করবো। আর আজকে কোনো ওই না থাকলে, কোয়েশ্চেন না থাকলে এখানে শেষ করি আর কি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 5 থেকে 10। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।